তো আগের ক্লাসে আমরা তোমাদের ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তো যারা নতুন ব্যাচে রয়েছো তাদেরকে আমি অলরেডি দেখো রেকর্ডিংটা দিয়েছিলাম এবং বলেছিলাম একটু এই ক্লাসটা দেখে নিতে। তো আমি রেকর্ডিংটা আজকে সকালেও দিয়েছি, আগে থেকেই টেলিগ্রামে দেওয়া ছিল। তো আশা করি সেটা প্রত্যেকে দেখেছো। তো সেটার উপর বেস করে আমরা পরের ক্লাসটা আজকে করব। যদি কেউ দেখে না থাকো কোনো সমস্যা নেই, আমরা একদম নতুন একটা ফ্রেশ টপিক আজকে শুরু করব। তো সেটাতেও কোনো অসুবিধে হবে না এটা বুঝতে, ঠিক আছে? তো রিলিভেন্ট তোমাদের কোনো সমস্যা হবে না। তো তবে প্রত্যেককে বলবো একটু খাতায় নোট ডাউন করবে এবং আগের ক্লাসটা যদি না দেখে থাকো তাহলে প্রত্যেকে একটু দেখে নেবে। ওকে, আচ্ছা, প্রত্যেকের কাছে আমার অডিও ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। দেখো, তো আজকে আমরা ডিসকাস করব যে আগের দিনের ক্লাসে আমরা ইন্ডিয়ান ইকোনমিটা যে শুরু করেছিলাম, ইন্ডিয়ান ইকোনমির আমি দুটো ভাগ বলেছিলাম। কি কি ভাগ বলেছিলাম? ইকোনমি কতগুলো পার্টে বিভক্ত দেখি, আমি একটা সামারি করে নিই আগের ক্লাসের। ইন্ডিয়ান ইকোনমি কটি ভাগে বিভক্ত? কত ধরনের ইন্ডিয়ান ইকোনমি হয়? দুই দুটি, ধরনের। মাইক্রো ম্যাক্রো। মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, তাই তো? এক সেকেন্ড। তো আমাদের যে দুটো ভাগ আমরা বলেছিলাম, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো দুটো সম্পর্কে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আমি বলেছিলাম যে মাইক্রো ইকোনমিক্সের মধ্যে আমরা যেগুলো আমাদের স্মল পারপাসে, যেমন হচ্ছে প্রোডাকশন, যে উৎপাদন, চাহিদা, এই সব সম্পর্কিত যেই ইকোনমিক্সটা হয়ে থাকে সেগুলো আমাদের মাইক্রো ইকোনমিক্সের মধ্যে পড়ে। আর ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আমাদের কোনো দেশের ইকোনমি, কোনো রাজ্যের ইকোনমি বা সমস্ত পৃথিবীর ইকোনমিগুলো ডিপেন্ড করে থাকে। তো সেটা আমরা ডিসকাস করেছিলাম মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়বস্তু। এছাড়া আমরা ডিসকাস করেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সম্পর্কে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। তো ন্যাশনাল ইনকাম সম্পর্কে আমি তোমাদের কি বলেছিলাম, যে ন্যাশনাল ইনকামটা জিনিসটা কি, যে কোনো একটা দেশ সাপোজ যদি মনে করি ইন্ডিয়া বা ভারত, যে একটা নির্দিষ্ট সময়ে মানে এক বছরে তার উৎপাদন উপকরণ থেকে যে পরিমাণ ইনকাম করে থাকে সেগুলোকে আমরা বলেছিলাম ন্যাশনাল ইনকাম বা ভারতের জাতীয় আয়। সেই সম্পর্কে আমরা বলেছিলাম এবং জাতীয় আয় পরিমাপ করার পদ্ধতিগুলো বলেছিলাম। কে প্রথম জাতীয় আয় পরিমাপ করার পদ্ধতি বলেছিল? অর্থনীতিবিদটার নাম কি ছিল বলো? আগের দিন ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। আচ্ছা, তাই কি? খুলে দেখেছো? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। আচ্ছা, তারপর? সাইমন কুজিনেল। সাইমন কুজনেট। সাইমন কুজনেস্ট। দেখো, দেখেছো কেমন পড়েছো? সাইমন কুজনেটস। পড়তে হবে, পড়তে হবে। আমি বলেছিলাম যেগুলো এমসিকিউ হবে সেগুলোর কথা আমি বলেছিলাম। এরকম হালকা করে দেখে রেখে দেবো স্যার, হবে না, হবে না, মাথায় আসবে না, করতে হবে। সাইমন কুজনেটস প্রথম ন্যাশনাল ইনকাম মেজার করেছিল বা মেজার করার পদ্ধতির কথা বলেছিল। আর দাদাভাই নৌরোজি কি করেছিল? দাদাভাই নৌরোজি কি বলেছিলাম? দাদাভাই নৌরোজি মেজার করেছিল স্যার কি মেজার করেছিল? ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম যেটা। প্রথমবার ন্যাশনাল ভারতের ইনকাম। জাতীয় আয় মেজার করেছিল, প্রথমবার। ঠিক আছে, প্রথমবার ভারতের জাতীয় আয় মেজার করেছিল দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কি নামে পরিচিত আমাদের কাছে? কি নামে পরিচিত? গোল্ডম্যান অফ ইন্ডিয়া। বলো। গ্র্যান্ড ওল্ড ম্যান। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, মানে ভারতের প্রবীণ নাগরিক, তাই তো? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। এগুলো আমরা আগের দিন কিন্তু ডিসকাস করেছিলাম। যারা রেকর্ডিং দেখোনি বা দেখে থাকলেও ভুলে গেছো, আরেকবার দেখে নেবে। প্রত্যেকের রেকর্ডিং প্রোভাইড রয়েছে, রিভিশন করবে, না হলে কিচ্ছু মনে থাকবে না। ভাবছো স্যার 2 মাসে কমপ্লিট করে নেবো, পরীক্ষার আগে পড়ে নেবো, আসবে না, একটা জিনিসও মাথায় রাখতে পারবে না। বারবার ওয়ার্ন করছি তোমাদের কিন্তু। এবার তারপরে আমরা স্যার ডিসকাস। সাইমন ক্রুজনেসটা কি বললেন একটু সাইমন বলুন। কুজনেটস অর্থনীতিবিদ, হি ওয়াজ অ্যান ইকোনমিস্ট। তিনি প্রথম জাতীয় আয় পরিমাপ করার 3টে পদ্ধতির কথা বলেছিলেন। 3টে পদ্ধতি। কি কি পদ্ধতি বলো? কি কি পদ্ধতি বলেছিলেন? আয় ব্যয় আয় প্রোডাকশন। পদ্ধতি, ব্যয় আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি আর পদ্ধতি উৎপাদন আর উৎপাদন পদ্ধতি। ভেরি গুড। পদ্ধতি। আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি আর উৎপাদন পদ্ধতি, এটা প্রথম সাইমন কুজনেটস বলেছিল। এরপরে আমরা ডিসকাস করেছিলাম ভারতের জিডিপি সম্পর্কে, ভারতের জিএনপি সম্পর্কে এবং ভারতের যে পিসিআই, পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে,
তাই তো? আমরা এগুলো কিন্তু আগের ক্লাসে ডিসকাস করেছি যে ভারতের জিডিপি বা কোনো দেশের জিডিপি কিভাবে পরিমাপ করা হয়, ভারতের কোনো দেশের জিএনপি জিনিসটা কি, কোনো দেশের পিসিআই মানে পার ক্যাপিটা ইনকাম মানে মাথা পিছু আয় কি, এগুলো আমরা আগের ক্লাসে কিন্তু ডিসকাস করেছিলাম। এর সাথে সাথে আমি তোমাদের কিছু ওয়ান লাইনারও ডিসকাস করেছিলাম। ওকে, বলো বলো। বলছি ওই দাদাভাই নরজি ওটার কি বললেন প্রশ্নটা আরেকবার একটু দাদাভাই বলবেন? নৌরোজি প্রথমবার জাতীয় আয় পরিমাপ করেন। ফার্স্ট টাইম ভারতের প্রথমবার জাতীয় আয় পরিমাপ করেন। ওকে, জাতীয় আয় পরিমাপ করেন। রেকর্ডিংটা দেখবে, আমি কিন্তু এগুলো মেনশন করেছি, ঠিক আছে? একবার রেকর্ডিংটা প্রত্যেকে দেখে নেবে। এগুলো কিন্তু আমি আজকের পড়াটা এখনো পড়াচ্ছি না, আমি এটা আগের দিনের পড়াটাই রিভিশন বলছি যে আমরা আগের দিন কি কি পড়েছিলাম। ওকে, তাই তো? বলো, এতটা অবধি আগের দিনের পড়ানোর উপর কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। বলো, কারো যদি কোনো কিছু বুঝতে পারোনি, ডাউট জিজ্ঞেস করে নাও। এনি ডাউট? কারো কোনো ডাউট আছে? স্যার বলো। স্যার বলছে আপনি বললেন ওই প্রথমবার জাতীয় আয় পরিমাপ করেন দাদাভাই নৌরোজি, একদম। আর আগেরটা যেটা বললেন ওই যে সাইমন কুজনেটস জাতীয় আয় নে- পরিমাপ জাতীয় করার, আয় পরিমাপের পদ্ধতির কথা বলেন তাই তো স্যার? হ্যাঁ, একদম জাতীয় আয় পরিমাপ করার তিনটে পদ্ধতি হয়ে রয়েছে। পদ্ধতির কথা বলেছিলেন। হ্যাঁ, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি আর উৎপাদন পদ্ধতি। পদ্ধতিগুলো কি সেগুলো আমি আগের দিন ক্লাসে কিন্তু ডিসকাস করেছিলাম। এগুলো এখন আর এক্সপ্লেন করা যাবে না, কারণ এগুলো বড় এক্সপ্লেনেশন। এটা এখন এই মুহূর্তে আর এক্সপ্লেন করতে পারবো না, কারণ আগের দিন ক্লাসে আমি ডিসকাস করে দিয়েছি। এটার জন্য ভিডিওটা দেখে নেবে প্রত্যেকে। ওকে, তিনটে পদ্ধতি আমি শুধু এটা এখন পর্যন্ত বলতে পারি। বলো, আর কারো কোনো ডাউট? ক্লাসের আগে বললাম আগের দিনের পড়া, আগের দিনে আমি বলেছি আগের দিনের পড়া ক্লাসের শুরুতে অথবা শেষে ডিসকাস করবে। মাঝে এর মাঝে আমি কিন্তু শুরু করে দেওয়ার পর আর কিন্তু কেউ আগের পড়া নিয়ে জিজ্ঞেস করবে না। বলো, ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমি আজকের টপিক শুরু করব। আর কারো কোনো ডাউট নেই, তাই তো? ওকে, ভালো কথা। মানে পড়ে দেখোনি এটা বড় কথা, পড়ে যদি দেখতে বা ক্লাসটা যদি রিভিশন করতে একবার, তাহলে ডাউট হতো। পড়ে দেখোনি, এটা সব থেকে প্রথম কথা। ওকে, স্যার একটা একটা কোশ্চেন ছিল, মনে করুন স্যার বলো আগের বলো। দিন আপনি যেটা বলেছিলেন সেই হাইয়েস্ট পিসিআই কোন রাজ্যে, আপনি পাঞ্জাব বলেছিলেন, হুম, কিন্তু ওটা স্যার মানে অনেক কিছু কিছু জায়গায় স্যার গোয়া দেখছিলাম। ওটা হ্যাঁ, কি স্যার গোয়া দেখো দেখো দেখো, এই যে পার ক্যাপিটা ইনকাম পিসিআই যেটা হয়, এটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপর বলো তো? আমাদের কিসের উপর ডিপেন্ড করে পিসিআই গুলো? ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে। একদম। এবার আমাদের জনসংখ্যা। জনসংখ্যা এগুলোর উপর ডিপেন্ড করে। এবার দেখো, তোমাকে কোশ্চেন যে জিজ্ঞেস করেছে, এটা জিজ্ঞেস করেছে 2022 সালে কোন রাজ্যের পিসিআই সর্বাধিক ছিল। এটা আমি বলেছিলাম? নিশ্চয়ই বলিনি। তাহলে যদি এরকম কোশ্চেন করে কোন রাজ্যের পিসিআই সর্বাধিক, তখন তোমরা অ্যান্সার কি করবে? তোমাদের অ্যান্সার হবে 2011 এর অ্যাকর্ডিং টু কি কি হয়েছিল 2021-এ 11-তে? পাঞ্জাব। জনসংখ্যা, আদমশুমারি জনশুমারি মানে যেটাকে সেন্সাস বলা হয়। কারণ এই দুটোর মধ্যে পার্থক্য বোঝো। অ্যাকর্ডিং টু সেন্সাস যেটা হয় সেটা জিকে হয়, আর অ্যাকর্ডিং টু ইয়ার যেটা হয় সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়। দুটোর মধ্যে পার্থক্য বুঝবে। এবার বুঝতে পারছো আমি কি বললাম পার্থক্যটা? ওকে স্যার। ক্লিয়ার মাথায় থাকবে? ওকে। স্যার পাঞ্জাব তাহলে আদমশুমারি অনুযায়ী তাই তো? 2011 অনুযায়ী তোমার যদি আমি যদি বলি 2021-এর পিসিআই কোন রাজ্যের সর্বাধিক, তখন আমরা বলবো যে গোয়া এই বছর হয়েছে, পরের বছর হয়তো মহারাষ্ট্র হতে পারে। ঠিক আছে? এবার গোয়া হয় কেন? কারণ গোয়ার জিডিপিটা অনেক বেশি হয়ে থাকে। ট্যুরিজমের কারণে গোয়ার জিডিপি কিন্তু খুব হাই, এবং গোয়াতে পপুলেশন অনেক কম থাকে, এই জন্য গোয়ার পিসিআইটা অনেক বেশি হয়ে থাকে। প্রেজেন্টলি আমরা 2011 পর থেকে গোয়ার পিসিআই কিন্তু হাই রেটেড ইনক্রিজ হয়েছে। ওকে, ক্লিয়ার এবার? হ্যালো স্যার। বলো। হ্যালো, বলো। বলছি স্যার আমি একটা জায়গায় পড়েছিলাম জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন মানে অপচয় দিয়ে এনডিপি, এইখানটা আমি একটু বুঝতে পারিনি। আচ্ছা, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা আমি আগের দিন বলেছিলাম, বলে দিচ্ছি। জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকাল টু জিএনপি। ওকে, আমি এটা বলেছিলাম। তো জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কি, জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি হচ্ছে, সরি আমি একটু ভুল লিখলাম, সরি,
এটা জিএনপি নয়, এটা কি হবে? এনডিপি। স্যার দেখা যাচ্ছে না। স্ক্রিন তো আসছে না, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না এতক্ষণ? না যাচ্ছে স্যার, না স্যার, যাচ্ছে, আমাদের ক্লিয়ার। দেখা যাচ্ছে। আচ্ছা, যার স্যার দেখো যাচ্ছে। যার দেখো দেখা যাচ্ছে না, একটু করে নাও, একটু কি বলে তোমার হচ্ছে লেফট করে একবার জয়েন করে নাও, দেখতে পেয়ে যাবে। তোমার নেটওয়ার্কের জন্য প্রবলেমের জন্য হতে পারে, ঠিক আছে? একবার লেফট করে জয়েন করে নাও। আচ্ছা, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন কি হবে? এনডিপি হবে, এনডিপি। জি ফর কি? জি ফর হয় গ্রস, আর এন ফর হয় কি? নিট, এনইটি, নিট। গ্রস আর নিট কি? সাপোজ তুমি একটা জায়গায় কাজ করলে, তুমি একটা জায়গায় কাজ করে তোমাকে স্যালারি দেওয়া হলো 20K। তাহলে এই 20K তোমার কি প্রকৃত বা রিয়েল ইনকাম হলো? হলো না। কারণ কি? তুমি এই 20,000 টাকা ইনকাম করতে গিয়ে তোমাকে ট্রাভেলের জন্য খরচ করতে হয়েছে, খাওয়া দাওয়ার জন্য খরচ করতে হয়েছে, ড্রেসের জন্য খরচ করতে হয়েছে, জামার জন্য, বিভিন্ন পারপাসে তুমি খরচ করেছো যেখানে তুমি কাজ করতে গেছো। সেই বাবদ তুমি খরচ করলে সাপোজ 5,000 টাকা। তাহলে 20,000 থেকে 5,000 টাকা মাইনাস করে আমাদের কাছে এলো কি? 15,000 টাকা। এটা হচ্ছে আমাদের এনডিপি, আর এটা হচ্ছে আমাদের জিডিপি। তার মানে 20K এটা হচ্ছে আমাদের জিডিপি, আর 15K এটা হচ্ছে আমাদের এনডিপি। এবার বোঝা গেছে প্রত্যেকের যে জিজ্ঞেস করলে? হ্যাঁ স্যার, স্যার মানে হচ্ছে সেভিংসটা এনডিপি, তাই তো? সেভিংসটা এনডিপি। এবার দেখো, সেভিংস তুমি পার্টিকুলারলি যদি বলো সেভিংস, সেটা কিন্তু ঠিক নয়। ভাবো তুমি এই যে গিয়েছো 15-20,000 টাকা ইনকাম করতে, যে 15,000 টাকা যদি তুমি পেলে, তুমি কি 15,000 টাকা সেভিংস করো? ঘরে কি কিছু মানে বাড়ির পারপাসে কি কিছু খরচ করো না? নিশ্চয়ই করো। সেই 15,000 টাকার মধ্যে তুমি করে রাখছো যে প্রত্যেক মাসে আমি 2,000 টাকা করে ইনকাম করব। সেটা হচ্ছে মানে তোমার স্যার আমাকে সেভিংস। স্যার ইনকাম করতে গিয়ে আলটিমেটলি আমার যত টাকা আমার খরচ হাতে আসছে হচ্ছে, সেটা হচ্ছে। হ্যাঁ, ইনকাম করতে গিয়ে তুমি যত টাকা খরচ করছো, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন। এবার ইনকাম করার পরে তুমি যেটা এক্সপেন্স করছো বা যেটা খরচ করছো, সেটা হচ্ছে তোমার এক্সপেন্ডিচার। ওকে, সেটা হচ্ছে তোমার এক্সপেন্ডিচার মানে খরচ। এবার বোঝা গেছে, তাই তো? তাহলে এনডিপি থেকে যদি আমি এক্সপেন্ডিচারটা বাদ দিই, তাহলে আমি সেটা বলতে পারি সেভিংস। এবার দেখো, এবার ক্লিয়ার হয়েছে আশা করি। এবার ক্লিয়ার? এনডিপি হ্যাঁ থেকে স্যার। আমি এক্সপেন্ডিচার বাদ দেবো, তখন আমরা সেভিংস পাবো। আমরা কিন্তু জিডিপি থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে পাবো না। জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে এনডিপি পাবো। এই যে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন যদি বাদ দিই, তাহলে আমরা এনডিপি পাবো। এনডিপি থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা সেভিংস পাবো। এবার বোঝা গেছে, তাই তো? ক্লিয়ার প্রত্যেকের? বলো, কারো যদি কোনো ডাউট থাকে ক্লিয়ার করে নাও। বলো, কারো যদি কিছু ডাউট থাকে বলো। বলো, আগের দিনের পড়া আর কারো যদি কিছু ডাউট থাকে বলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের যে নেক্সট টপিক। আমি যেটা বলেছিলাম আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই একটা জায়গা যেটা ইকোনমিক্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন, ইকোনমিক্স বা অর্থনীতি থেকে যদি কোশ্চেন এসে থাকে, অর্থনীতি থেকে যদি আমি 10টা কোশ্চেন এসে থাকে, তার মধ্যে 3টা থেকে 4টা কোশ্চেন আমাদের কিন্তু প্ল্যানিং থেকেই আসবে। কারণ প্ল্যানিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ইকোনমিক্সের ক্ষেত্রে। 3 থেকে 4টা কোশ্চেন প্ল্যানিং থেকে আসবে, আর 3 থেকে 4টা কোশ্চেন আমাদের মানি মার্কেট থেকে, যেটা আমি বলেছিলাম ভারতের ব্যাংকিং ব্যবস্থা, সেখান থেকে আসবে। আর বাকি দুটো কোশ্চেন আমাদের যে কোনো গ্রাউন্ড থেকে আসতে পারে, মানে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন স্কিম থেকে, মানে আমাদের যে বিভিন্ন স্কিম লঞ্চ করা হয়েছে সেগুলো থেকে আসতে পারে। তো এই কারণে আমাদের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা কিন্তু প্রত্যেককে পড়তে হবে। এবং এই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমার কিন্তু ইকোনমিক্সের কিছু জানার প্রয়োজন নেই। ইকোনমিক্সের কিছু জানার প্রয়োজন নেই, কারণ এই চ্যাপ্টারটা টোটালি জিকে টাইপের। মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয়েছিল সেই সংক্রান্ত আলোচনাই শুধু করব। ওকে, এবার দেখো, তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং বলতে আমাদের কি আমরা মনে করে থাকি, বা জিনিসটা কি? যে 5 ইয়ার প্ল্যানিং বলতে তোমাদের এক কথায় কি মনে হয়? তোমাদের কি মনে হয় হোয়াট ইজ 5 ইয়ার প্ল্যানিং, বা তোমরা কি ধারণা রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে? বলো। আগামী 5 বছরের জন্য যে যা কিছু গ্রহণ করা হয়, একদম, প্ল্যানিং করে। আগামী 5 বছরের জন্য তুমি কিছু পরিকল্পনা নিলে।
আচ্ছা, আগামী 5 বছরের জন্য আচ্ছা মিউট করো। ওকে, আগামী 5 বছরের জন্য তুমি যে প্ল্যানিংটা নিলে বা তুমি প্ল্যান করেছো আমি 5 বছর আগামী 5 বছর এই কাজ করব, সেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয়। এবার তোমার প্ল্যান নিয়ে নিশ্চয়ই আমি আলোচনা করব না, বা আমার প্ল্যান নিয়ে নিশ্চয়ই ইকোনমিক্স আলোচনা করবে না। তাহলে এই প্ল্যানিংটা কার হবে? আমাদের গভর্নমেন্টের হবে, মানে সরকারের হবে। তার মানে সরকার আগামী 5 বছরে যে নীতি গ্রহণ করবে বা যে খরচ বা এক্সপেন্স করে থাকবে, তার যে পরিকল্পনা, সেটাকে আমরা বলবো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং। দেখো জিনিসটা বোঝো। তাহলে এই যে 5 ইয়ার প্ল্যানিং ব্যাপারটা, মানে গভর্নমেন্ট মানে সরকার যে এক্সপেন্ডিচার করবে বা খরচ করবে, সেটাকে আমাদের বলা হয় 5 ইয়ার প্ল্যানিং। এবার এটা এখনো কি আছে? এখন কিন্তু আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই। এটা চালু করা হয়েছিল কবে? হ্যাঁ, এখন এটা আমাদের চালু করা হয়েছিল যখন ভারত স্বাধীন হয়েছিল, 1947 সালে স্বাধীন হয়। তারপরে কি হয়, 1950 সালে আমাদের সংবিধান কার্যকরী হয়। তো এখনো নতুন ব্যাচ যাদের, তাদের তো এগুলো পড়া হয়নি, সংবিধান কবে কার্যকরী হয়, তো সেটা তোমাদের জানা নেই। আর যাদের অলরেডি কনস্টিটিউশন পড়ে নিয়েছো অনেকটা, তারা জিনিসটা জানো যে সংবিধান কবে কার্যকরী হয়। এবং এই সংবিধান কার্যকরী করার পরে গভর্নমেন্ট কি করেছিল, 5 বছর পরবর্তী 5 বছর ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো করবে, তার জন্য গভর্নমেন্ট কি করতো, 5 বছরের একটা টার্গেট নিত, যেটাকে আমরা 5 ইয়ার প্ল্যানিং বলে থাকি, যেটাকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং বলে থাকি। তাহলে সেই সময় ভারতের পিএম কে ছিল, প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহেরু। একদম সিম্পলি আমরা বলবো জওহরলাল নেহেরু। ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিল। তো সেই জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং সবচেয়ে দীর্ঘকালীন, সবচেয়ে বেশি দিন ভারতের প্রধানমন্ত্রী ছিল। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ওকে, তো এই জওহরলাল নেহেরুর নেতৃত্বে প্রথমবার আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিংটা শুরু হয়েছিল। এবার প্রথমেই কি আমি 5 ইয়ার প্ল্যানিং কি কি হয়েছিল, কবে হয়েছিল, সেগুলো বলা কিন্তু যাবে না। আমাদের আগে জানতে হবে এই প্ল্যানিং যেটা হয়েছিল এটা কিভাবে এলো। যে প্রথমে ডাইরেক্ট হঠাৎ করে জওহরলাল নেহেরুর মাথায় চলে এলো, সেটা কিন্তু না। ওকে, তাহলে এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমাদের প্ল্যানিং গুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখো কি হয়, প্রথম দেখো সাল ছিল 1934, 1934, 1934 সাল। তো 1934 সালে কি হলো, যে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার ভারত তখন আমাদের স্বাধীন হয়নি। এই কারণে ভারত যখন স্বাধীন হয়নি, সেই সময় একজন অর্থনীতিবিদ ছিল, একজন অর্থনীতিবিদ ছিল, তার নাম ছিল এস বিশ্বসারাইয়া। বিশ্বসারাইয়া নামটা লিখে রাখবে, যে এম বিশ্বসারাইয়া নামটা এম না এস ওটা? এস 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 ওই বিশ্বেশ্বরাইয়া মনে রাখো তাহলেই হবে। যে এম এস, যাই হোক ফুল নাম আমারও মনে নেই। তো এস বিশ্বেশ্বরাইয়া তিনি কি করেছিলেন, প্রথমবার বলেছিলেন যে ভারতের অর্থনীতি বা যে কোনো অর্থনীতির ক্ষেত্রে তিনি ধারণা দিয়েছিলেন কি, প্ল্যান্ড ইকোনমি। খুব ভালো করে বুঝবে, প্ল্যান্ড ইকোনমি। এবার কথাটা হচ্ছে যে প্ল্যান্ড ইকোনমি বলতে কি, প্ল্যান্ড মানে কি, ব্যাপারটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারছি, যে পরিকল্পিত, পরিকল্পিত অর্থনীতির ধারণা দিয়েছিলেন। এবার বলবে স্যার পরিকল্পিত অর্থনীতি মানে কি, ব্যাপারটা বলতে চাইছেন। দেখো অনেক এরকম আছে যে সে হয়তো মাসে ইনকাম করছে, কিন্তু কোনোদিন সে হিসাব করে না যে সে কত টাকা তার খরচ হচ্ছে, কত টাকা সেভিংস করছে। অনেকেই আছে হিসেব করে না, ও প্রত্যেক মাসে হচ্ছে, ও ঠিক আছে জীবন চলে যাচ্ছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে তার কি জীবনটা প্ল্যান বা পরিকল্পিত নয়। তার মানে যা খরচ হবে, যা ইনকাম করবে, সে সেই অনুযায়ী খরচ করবে। এই মাসে যদি তার ইনকাম বেশি হয়, তাহলে সে ভালো খাবার দাবার খাবে, আর যেই মাসে তার ইনকাম কম হবে, সে একটু কম জিনিসপত্র খাওয়া দাওয়া করবে। তাহলে প্রথমবার এম বিশ্বেশ্বরাইয়া বললেন যে ইকোনমি হওয়া উচিত প্ল্যান্ড বা পরিকল্পিত, না হলে কি হবে, আমরা বাজেট নির্ধারণ করতে পারবো না যে আমাদের কতটা খরচ করতে হবে, কতটা খরচ করা হবে না। প্রথমবার তিনি ভারতে, ওকে, ভারতে প্রথমবার প্ল্যান্ড ইকোনমির ধারণা দিয়েছিল, পরিকল্পিত অর্থনীতি। যে অর্থনীতির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আচ্ছা কার একটু আছে একটু মিউট করবে, আওয়াজ আসছে। তো ভারতে প্রথমবার প্ল্যান্ড ইকোনমির ধারণা দিয়েছিল এম বিশ্বেশ্বরাইয়া। ওকে, তিনি কি করেছিলেন, একটা বুক পাবলিশ করেছিলেন। সেই বইয়ের মাধ্যমে তিনি কি করেছিলেন, এই প্ল্যান্ড ইকোনমির ধারণাটা সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। বইটার নাম ছিল প্ল্যান্ড
ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটা তিনি পাবলিশ করেছিলেন, যেটা প্রথমবার আমরা যে অর্থনীতি বা ইকোনমিক্সের ক্ষেত্রে যে একটা পরিকল্পনা প্রয়োজন সেই ধারণাটা প্রথম ভারতে দিয়েছিল এম বিশ্বেশ্বরাইয়া 1934-এ। ওকে, এটা আমাদের প্রথম পদক্ষেপ ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা এই কনসেপ্টটা নিয়ে আসার জন্য। এরপর কি হয় 1938 সালে, ওকে 1938 সালে স্যার বইটা সালটা একবার বলুন। বইটা সাল, হ্যাঁ সাল 1934, 1934, 1934-এ পাবলিশ হবে। যেদিন তিনি এই কনসেপ্টটা দেবেন তিনি তো সবাইকে বলে বলে বেড়াবেন না, বলার জন্য কি একটা বই পাবলিশ করবেন, বইয়ের মাধ্যমেই পাবলিশ করবেন যে হ্যাঁ আমি একটা কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে প্ল্যান্ড ইকোনমি। ওকে, এই বইয়ের মাধ্যমে তিনি এই প্ল্যান্ড ইকোনমির কনসেপ্টটা সবার কাছে তুলে ধরেছিলেন। ওকে, এরপর কি হলো 1938 সালে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেস আমাদের গঠিত হয়েছিল কবে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1850। 1885-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়। এটা আমাদের এটা আমাদের হিস্ট্রির কথা। তো এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি করতো? প্রতি বছর একটা অধিবেশন করত, প্রতি বছর বাৎসরিক অধিবেশন হতো ডিসেম্বর মাসে ভারতের বিভিন্ন প্রান্তে। তো বিভিন্ন সময় বিভিন্ন সভাপতি ছিল। তো কোনো সময় আমাদের প্রথম সভাপতি কে ছিল আইএনসির? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল, তাই তো। যাই হোক, সেটা আমরা হিস্ট্রিতে পরে ডিসকাস করব। হ্যাঁ, তো ঠিক আছে। তো এই 1938 সালের অধিবেশন যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়েছিল তখন সভাপতি ছিল জওহরলাল নেহেরু। ওকে, তো এই জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1938 সালে হওয়া যে অধিবেশনটা হলো সেখানে কি হলো? প্রথমবার কি হলো যে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করা হলো। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করা হলো। তখন কিন্তু ভারত স্বাধীন হয়নি 1938, বারবার বলছি তখন কিন্তু ভারত স্বাধীন হয়নি। এগুলো ভারত স্বাধীন হওয়ার আগের কথা আমি বলছি। এটা আমাদের প্রেক্ষাপট এবং প্রত্যেকটা লাইন থেকে কিন্তু পয়েন্ট আসবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এমসিকিউ আমাদের আসবে। ওকে, এই কারণে আমি যেগুলো পড়াচ্ছি বা যেগুলো পড়াবো এমসিকিউ ওরিয়েন্টেড পড়াবো, যেগুলো থেকে তোমরা কোশ্চেন করতে পারবে। আমি কিন্তু শুধু গল্প বলছি না, একদম টু দা পয়েন্ট তোমাদেরকে পয়েন্ট দিচ্ছি যেগুলো তোমরা নোট ডাউন করবে। তো এই প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি, যেটাকে আমরা বলবো ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ইংলিশ বাংলা দুটোই লিখে রাখবে। তার কারণ কি, পরীক্ষার সময় যখন কোশ্চেন আসবে তখন জাতীয় পরিকল্পনা কমিটি না বলবে যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি কবে গঠন হয়, বলবে স্যার জাতীয় পরিকল্পনা। এবার সেই কারণে ইংলিশটা কিন্তু তোমাদের জানাটা খুব দরকার। তো এই জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করা হয়, সেখানে কি হয় বলা হয় যে পরিকল্পনা কমিটি কি করবে? যে পরিকল্পনা করবে যে পরের বছর বা এই বছর আমরা কি কি খরচ করব। ওকে, এই পরিকল্পনাটা কেন নেওয়া হয়েছিল? জওহরলাল নেহরু, বলো। জওহরলাল নেহরু কি লিখবো? সভাপতি। ওকে, হ্যাঁ, জওহরলাল নেহেরু ছিল সেই সময় সভাপতি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি, বা জওহরলাল নেহেরুর নেতৃত্বে লিখে রাখো। এটা করলেই সুবিধা হবে যে কার নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে। আমি যদি হিস্ট্রি বলতাম তাহলে সভাপতি লিখতে বলতাম, যেহেতু তোমরা ইকোনমিক্সে পড়ছো সেই জন্য কোশ্চেন আসবে যে কার নেতৃত্বে 1938 সালে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল। ওকে, তাহলে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয় 1938 সালে। এবার উদ্দেশ্য ছিল কি, কেন তৈরি করা হলো? দেখি কারো মাথায় অ্যান্সার আছে কিনা। একটা কমন সেন্স থেকে উত্তর দিতে পারি যে কেন, বলো তো। কোশ্চেনটা একবার। কেন ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল? কারণ স্যার ওই টাইমের পর থেকে তো আমাদের সবুজ বিপ্লব সবকিছুই হচ্ছিল, আয় উন্নতি বাড়ছিল। তো সবুজ ওটা- বিপ্লব হয়ে গেল অন্য জায়গায়। সবুজ বিপ্লব 1938 একদমই নয়, রং লাইনে চলে গেছো। ভারতীয় ভারত- আর্থিক সামাজিক উন্নয়নের জন্য ভারতের, আচ্ছা, এই 1938 সালের কাছাকাছি কোনো একটা সাল, খুব ইম্পর্টেন্ট সাল, যে ঘটনা যেটা ভারতের অর্থনীতিকে প্রভাবিত করেছিল, এবার বলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। ভেরি গুড। 1939 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কতদিন হয়েছিল? 1939 থেকে
45। 45। তাহলে এই টাইমের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছিল, ভারতকে জোর করে আবার তাদের নাম দেওয়ার জন্য, পার্টিসিপেট করার জন্য ইংরেজরা বলছিল। এই কারণে যাতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ভারতের যে অর্থনীতি কিভাবে কন্ট্রোল থাকবে বা কিভাবে এই অর্থনীতিটাকে মেনটেন করা হবে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের অর্থনীতিকে কন্ট্রোল করার জন্য আমাদের ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল। দেখো, তোমরা যদি অ্যান্সার নাও জানো, শুধু সালটা মনে রাখলে তোমরা উদ্দেশ্য হিসেবে অ্যান্সার করতে পারবে। আমি তোমাদের এই কারণেই বলছি, রেডি হও এমন ভাবে যেটা শুধু আমার পড়ানো নয়, একটু বুদ্ধিও কাজে লাগে। দেখো, এতটা অবধি লেখা থাকলে বলো, তারপরে আমি ডিসকাস করব কি হয়েছিল। এটা আরেকবার বলবেন যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ভারতের যে অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি কিভাবে কাজ করবে বা কিভাবে কন্ট্রোল হবে, বা সেই সময় ভারতের অর্থনীতি কেমন হওয়া উচিত, সেই কারণে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়েছিল। ওকে, দেখো এতটা অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। ডান? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, এবার আমি পরের পেজে যাচ্ছি যে 1938 এর পরে কি হলো। এবার 1938 ক্রস হওয়ার পরে কি হলো, 1944 1944 সাল, মানে তখন কি হলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রায় শেষের দিকে। 1944 1944 তখন কি ঘটনা ঘটলো, তখন কি হলো 1944 সালে যে 8 জন, ঠিক আছে, 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে 8 জন শিল্পপতি, শিল্পপতি মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা জানি যে বিভিন্ন 8 জন শিল্পপতি, তারা কোথাকার লোক ছিল, কোথাকার লোক, তারা তখন মুম্বাইয়ের লোক ছিল। আমি মুম্বাই লিখবো না, বোম্বে লিখবো, তার কারণ তখন আমাদের প্রেসিডেন্সি ছিল, যে বোম্বে প্রেসিডেন্সি ছিল। তো সে বোম্বের 8 জন শিল্পপতি, তারা মিলে কি করলো, ঠিক আছে, তারা মিলে কি করলো, একটা পরিকল্পনা দিল। সেই পরিকল্পনার নাম হচ্ছে বোম্বে প্ল্যান। খুব ইম্পর্টেন্ট, পরিকল্পনাটা দিল কি, যে বোম্বে প্ল্যান, যে বোম্বে পরিকল্পনা বা বোম্বে পরিকল্পনা তারা পেশ করলো, মানে ধারণা দিল। এবার কথাটা হচ্ছে, এই যে বোম্বে প্ল্যান ব্যাপারটা, মানে এই ব্যাপারটা কি বলতে চাইছেন, তারা চেয়েছিল যে ব্যাপারটা যে কি হওয়া উচিত, যে অর্থনীতি যেটা হবে, যে ইকোনমি যেটা হবে, সেটা প্ল্যান ভাবে হবে, এবং যেহেতু শিল্পপতি মানে তাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে, সেই অর্থ নিয়ে তারা কোন কোন জায়গায় ইনভেস্ট করবে, কারণ ইকোনমিতে যদি অর্থ যদি ইনভেস্ট না করা হয়, টাকা যদি রোল না করে, তাহলে সেই ইকোনমির ডেভেলপমেন্ট পসিবল নয়। সেই কারণে 8 জন শিল্পপতি মিলে বোম্বে প্ল্যান পেশ করেছিল। এই বোম্বে প্ল্যান যে পেশ করেছিল 8 জন শিল্পপতি, যার মধ্যে 2 জন বিখ্যাত শিল্পপতি ছিল, যারা পরবর্তীকালে আমাদের বড় ধরনের যে মানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে ছিল। তার মধ্যে একজন হচ্ছে JRD টাটা, JRD টাটা এর মধ্যে ইনক্লুডেড ছিল, এবং তার সাথে সাথে আমাদের ছিল যে GD বিড়লা। এখন আমাদের বিড়লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, এরা দুজন কিন্তু যারা পরবর্তীকালে আমাদের ভারতের বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টাটা এবং বিড়লা। এই টাটা এবং বিড়লা কিন্তু এই বোম্বে প্ল্যানের মধ্যে ইনক্লুডেড ছিল। দেখো, এতটা অবধি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বলে স্যার বাকি 6 জনের নাম মনে রাখার কোনো দরকার নেই, শুধু JRD টাটা আর GD বিড়লার কথা মনে রাখলেই হবে। ওকে, তার মানে বোম্বে প্ল্যান কত খ্রিস্টাব্দে পাবলিশ করা হয়, 1944। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট কি করা হলো, 1944 সেম ইয়ার 1944 সালে কি হলো, আরেকটা জিনিস আমাদের কাছে পাবলিশ করা হলো। এই অর্থনীতি সংক্রান্ত, ইকোনমিক সংক্রান্ত আরেকটা কনসেপ্ট বা আরেকটা ধারণা আমাদের কাছে নিয়ে আসা হলো। সেই একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল শ্রী নারায়ণ আগরওয়াল। ওকে, তার নাম ছিল শ্রী নারায়ণ আগরওয়াল। তিনি কে ছিলেন, তিনিও একজন শিল্পপতি ছিলেন। ইনি কিন্তু ডিফারেন্ট ভাবে একটা মানে পরিকল্পনা পেশ করলেন, যেটা হচ্ছে গান্ধীবাদী পরিকল্পনা। তিনি প্রকাশ করলেন কি, গান্ধীবাদী পরিকল্পনা। দেখো, ভুল হওয়ার একটা বড় জায়গা কি, যে তুমি বোম্বে প্ল্যান পড়ে গেছো, গান্ধী পরিকল্পনা তোমাকে কোশ্চেন দিল, যে তুমি মনে রাখছো যে বোম্বে পরিকল্পনা 1944 সালে হয়েছিল, কিন্তু তুমি গান্ধীবাদী পরিকল্পনা কবে হয়েছিল এটা তোমার মনে নেই। তাহলে মনে রাখার সুবিধাও কি, যে এটা গান্ধীবাদী পরিকল্পনা পাবলিশ করেছিল শ্রীনারায়ণ আগরওয়াল, আর বোম্বে প্ল্যান দুটো একই সাথে পাবলিশ করা হয়েছিল।
কেন, এবার কথাটা হচ্ছে যে কেন যে দুটো প্ল্যান একই সাথে পাবলিশ হয়, এটা পরে বা স্যার আগে হতে ইনিও কি পারে। বম্বেতেই পাবলিশ করেছিলেন এটা? অবশ্যই যা হবে বোম্বেতেই হবে, কারণ বোম্বে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, মানে আমাদের শিল্পের যে বড় বেল্ট। কলকাতার আচ্ছা। অবস্থা তো বুঝতেই পারছো, তো যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ম্যাক্সিমাম শিল্পপতি, সমস্ত শিল্পপতি বোম্বে থেকেই বিলং করতো। ওকে, তো এই শ্রীনারায়ণ আগরওয়াল গান্ধীবাদী পরিকল্পনা পেশ করেছিল। এবার কথাটা হচ্ছে যে কেন গান্ধীবাদী পরিকল্পনা পেশ হয়, গান্ধীবাদী পরিকল্পনা কি ছিল, তার সঙ্গে বোম্বে প্ল্যানের কি পার্থক্য। নিশ্চয়ই দুটোর মধ্যে কনফ্লিক্ট আছে, নাহলে একই বছর পেশ হবে না। যদি দুটো পরিকল্পনা যদি একে অপরের পরিপূরক হতো, তাহলে নিশ্চয়ই 2 বছর পরে বা 5 বছর পরে হতে পারতো। একই বছরে পেশ হয়েছে, তার মানে দুজনের মধ্যে একটা কিছু কনফ্লিক্ট আছে। দেখি কে বলতে পারো কি কনফ্লিক্ট হতে পারে। দেখি কনসেপ্টের উপর একটু বেশ করে বলো কি হতে পারে, জানার দরকার নেই। একটু গান্ধীবাদী পরিকল্পনা মহাত্মা গান্ধী কিসের উপর ফোকাস করেছিল সেটা যদি মনে কুটির কুটির শিল্প শিল্প কুটির শিল্পের উপর ভিত্তি করে গান্ধীবাদী পরিকল্পনা গড়ে উঠেছিল। ভেরি গুড অ্যান্সার। দেখো কুটির শিল্প। আর তাহলে বোম্বে প্ল্যান কিসের উপর ভিত্তি করে হবে? শিল্প মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেগুলো একদম বড় শিল্প, ভারী শিল্পের উপর ভিত্তি করে হবে। তাহলে দুটোর পার্থক্য নিশ্চয়ই আছে। সেই জন্য দেখো দুটো যে পরিকল্পনা পেশ হয় একই সাথে পেশ হয়, একে অপরের এগেনস্টে পেশ হয়েছিল। এই কারণে ইয়ার আমাদের সেম হয়ে যাচ্ছে। দেখো মনে রাখতে পারবে তো আমি যেভাবে বলছি, মাথায় রাখতে পারবে? হ্যাঁ স্যার। ওকে, এরপর দেখো কি হলো 1945। বলুন কোনটা কোনটা বল? গান্ধীবাদী পরিকল্পনা আচ্ছা এবং বোম্বে পরিকল্পনাটা স্যার আচ্ছা আরেকবার বলুন। আচ্ছা, গান্ধীবাদী পরিকল্পনা মহাত্মা গান্ধী যে তার পরিকল্পনা পেশ করেছিলেন সেটা কুটির শিল্পের উপর ভিত্তি করে, যেটা আমরা জানি যে হরিজন মুভমেন্ট, গান্ধীজি যেটা আইন অমান্য আন্দোলনের পরবর্তী সময় পেশ করেছিল, তিনি কি করেছিলেন কুটির শিল্পের উপর ফোকাস করেছিলেন। সেই জন্য গান্ধীবাদী পরিকল্পনা হবে কুটির শিল্পের উপর বেশ করে, কিন্তু বোম্বে পরিকল্পনা ছিল শিল্পপতিদের দ্বারা, তার মানে সেটা হবে ভারী শিল্পের উপর ভিত্তি করে, কুটির শিল্পের উপর হবে না। সেই কারণে দুটো পরিকল্পনা একে অপরের বিপরীত ছিল, গান্ধীবাদী পরিকল্পনা আর বোম্বে পরিকল্পনা। ওকে, এবার দেখো 1945, 1945 সালে 1945 সালে কি হলো, একজন বিখ্যাত কমিউনিস্ট নেতা রয়েছে যার নাম রয়েছে এম এন রয়। নাম শুনেছি প্রত্যেকের, এম এন রয়। হ্যাঁ স্যার 1934-এ গণপরিষদের কথা প্রথমবার তিনি বলেন। একদম একদম এম এন রয়। আচ্ছা, এম এন রয়ের প্রকৃত নাম কেউ বলতে পারবে? এম এন রয় কিন্তু তার আসল নাম নয়। মানবেন্দ্রনাথ রায়, মেদিনীপুরের ছেলে স্যার। হ্যাঁ, কি নাম বললে? না স্যার আরেকটা নাম আছে। মানবেন্দ্রনাথ রায়, এই মেদিনীপুরের ছেলে, অবিভক্ত মেদিনীপুরের ছেলে। আচ্ছা একদম স্যার। দেখি দেখি বলো তো, এম এন রয় কিন্তু তার আসল নাম নয়। এম এন রয় কিন্তু হ্যাঁ তার নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ভেরি গুড, এটা কিন্তু তার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটা, আর আমরা নরেন্দ্রনাথ ভট্টাচার্য নামটাই জানি না, আমরা এম এন রয় নামটা জানি। একটু বায়োগ্রাফিটা ঘাঁটবে যে নরেন্দ্রনাথ ভট্টাচার্যের নাম কেন এম এন রয় হয়েছিল, একটু ঘটনাটা ঘাঁটবে। এটা আমি তোমাদের যে জেনারেল কম্বাইন্ড ব্যাচে আমি স্ট্র্যাটেজিকে যখন পড়াচ্ছিলাম তখন আমি এর সম্পর্কে ডিসকাস করেছিলাম। যাক, এখন আমি এটা নিয়ে ডিসকাস করব না। তো এম এন রয় কি করেছিলেন, প্রথমবার একটা পরিকল্পনা পেশ করেছিলেন যেটা হচ্ছে জনতা পরিকল্পনা নামে পরিচিত। জনতা পরিকল্পনা। তাহলে ইংলিশ কি হতে পারে জনতা পরিকল্পনার? পিপলস প্ল্যান, তাই তো? নতুন কিছুই নয়, জনতা পরিকল্পনা মানে হচ্ছে পিপলস প্ল্যান। তাহলে পিপলস প্ল্যান কবে প্রকাশিত হয়? 1945 সালে। কে প্রকাশ করেছিলেন? এম এন রয় বা মানবেন্দ্রনাথ রয়। দেখো তিনটে প্ল্যানের মধ্যে যেন গুলিয়ে না যায়। বোম্বে প্ল্যান 1944, গান্ধীবাদী প্ল্যান 1944, পিপলস প্ল্যান 1945, 1945 সাল। ওকে, এরপর একদম শেষ পরিকল্পনা যেটা পেশ করা হয় 1950 সালে, 1950। দেখো এই পেজটাতে চারটে পরিকল্পনার কথাই আমি বলছি, চারটে পরিকল্পনার চারটা সাল আমি বলছি, এই সালগুলো যেন গুলিয়ে না যায়। এটা কিন্তু জিকেতেও আমাদের কোশ্চেন এসে থাকে। এখানে কে পাবলিশ করেছিল? জেপি নারায়ণ। ওকে, জেপি নারায়ণ একটা পরিকল্পনা পেশ করেছিল যেটা হচ্ছে সর্বোদয় পরিকল্পনা। খুব ইম্পর্টেন্ট, সর্বোদয় পরিকল্পনা তিনি পেশ করেছিলেন। সর্বোদয় পরিকল্পনা তিনি পেশ করেন একটা পরিকল্পনা যেটার নাম হচ্ছে সর্বোদয় পরিকল্পনা। তাহলে সর্বোদয় পরিকল্পনা পেশ করেন কে? জেপি নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ। নাম শুনেছি আমরা জেপি নারায়ণের নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম।
তো এই জেপি নারায়ণ প্রথমবার সর্বোদয় পরিকল্পনা পেশ করেছিল। ওকে, তো এই সর্বোদয় পরিকল্পনা যে পেশ করেছিল, এই জেপি নারায়ণ কিন্তু প্রভাবিত ছিলেন একজন বিখ্যাত ব্যক্তির দ্বারা। সেই বিখ্যাত ব্যক্তির নাম ছিল আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে, নাম শুনেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হ্যাঁ স্যার। আচার্য বিনোবা ভাবের সম্পর্কেও আমাদের মানে অনেক ইনফরমেশন রয়েছে। যাই হোক, এগুলো আমরা হচ্ছে পরে ডিসকাস করব। আমরা জিকে পড়তে পড়তে আমরা ডিসকাস করব। স্যার তোমাদের যখন এগুলো পড়াবে সেগুলো নিয়ে ডিসকাস করবে। হিস্ট্রি যখন আমি স্যার পড়াবো এগুলো সম্পর্কে ডিসকাস করব। তো তিনি পেশ করেছিলেন কি সর্বোদয় পরিকল্পনা। ওকে, স্যার হুম, বলছি আচার্য বিনোবা ভাবের দ্বারা প্রভাবিত হচ্ছিলেন জেপি নারায়ণ। জেপি নারায়ণ মানে এই যে সর্বোদয় পরিকল্পনাটা এমনিতেই যে বিনোবা ভাবের দ্বারা প্রভাবিত ছিল জেপি নারায়ণ, এবং বিনোবা ভাবের যে ফিলোসফি মানে যেটা দর্শন আমি বলবো, ফিলোসফি মানে সাবজেক্ট ফিলোসফির কথা বলছি না, যে তার জীবন দর্শন, এই যে জীবন দর্শনের উপর ভিত্তি করে আমাদের জেপি নারায়ণ সর্বোদয় পরিকল্পনা পেশ করেছিল। ওকে, দেখো এতটা অবধি আশা করি প্রত্যেকের ক্লিয়ার। বলো, এর মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে বলো। সর্বদাই পরিকল্পনা কি? পরিকল্পনাটা কি ছিল? আচ্ছা, পরিকল্পনাটা কিছুই না, সর্বোদয় মানে বুঝতেই পারছি যে সবার স্বার্থে, সবার স্বার্থে যে এমন একটা পরিকল্পনা করা হবে যেখানে সবার স্বার্থে সরকার বা আমরা ভাবনা চিন্তা করব। জনতা পরিকল্পনা দেখো সেম পরিকল্পনা, যে জনতা বা মানুষের স্বার্থে আমি যে পরিকল্পনা করব সেটাই। এবার বোঝা গেছে? প্রত্যেকটা পরিকল্পনার উদ্দেশ্য একটাই, সবাই যাতে সমানভাবে ডেভেলপমেন্ট বা সুযোগ পেয়ে থাকে। বোঝা গেছে এবার? ওকে, বলো, এতটা অবধি আশা করি প্রত্যেকের নোট ডাউন হয়েছে। তাহলে আমি এর পরের জিনিসটা আলোচনা করব। বলো। স্যার বলছি জেপি নারায়ণ আর বিনোবা ভাবের ব্যাপারটা একটু আরেকবার বলে দিন। হ্যাঁ, বিনোবা ভাবের দ্বারা প্রভাবিত হয়ে জেপি নারায়ণ সর্বোদয় পরিকল্পনাটা পেশ করেছিলেন। জাস্ট এতটুকুই জানো, এতটুকু করলেই হবে। এদের সম্পর্কে আমরা ঠিক। হিস্ট্রিতে ডিসকাস করব, কারণ এদের ব্যাকগ্রাউন্ড আমাদের প্রচন্ড বড় ব্যাকগ্রাউন্ড রয়েছে। এগুলো জগজীবন রাম থেকে শুরু করে এদের ব্যাকগ্রাউন্ড প্রচুর রয়েছে। এদের সম্পর্কে বলতে গেলে আমাকে জিকে ক্লাসের মধ্যে বলতে হবে, তাহলে আমি আর ইকোনমিক্স পড়াতে পারবো না। ওকে, এখানে শুধু নামগুলো বুঝে নাও। আশা করি এতটা প্রত্যেকের নোট ডাউন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা স্যার, হুম, ওই ৮ জন শিল্পপতি মিলে যে বম্বে প্ল্যানটা পরিকল্পনা করেছিলেন, হুম। তো সেই বম্বে প্ল্যানে কি মানে কোনো দেশীয় শিল্পের কিছু ছিল না, বিদেশি শিল্প নিয়ে না তারা না শুরু না না করতে না, চেয়েছে? দেখো দেশি শিল্প বিদেশি শিল্পের কথা এখানে আসছে না। আমাদের যে যে টাটা, টাটা কি দেশি শিল্প না বিদেশি শিল্প? দেশি শিল্প, দেশি শিল্প। দেশি শিল্প। কিন্তু আমরা যে কুটির শিল্প করি, যে বাড়িতে বাড়িতে তাঁত শিল্প, সেটাও তো দেশীয় শিল্প। মানে ব্যাপারটা দেশীয় বিদেশি ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ইন্ডাস্ট্রির ওপর। একটা ভারী শিল্প মানে একটা বড় ইন্ডাস্ট্রি, মানে যেখানে শিল্পপতি যারা টাকা ইনভেস্ট করবে তারা টাকা ইনভেস্ট করেই লাভ নেবে। আর কুটির শিল্পে কি হবে, মানুষ সেখানে নিজেরা একটা ছোট শিল্প হবে, কম এরিয়ার মধ্যে হবে, একটা রিজিয়নের মধ্যে হবে, সেই ধরনের শিল্প হচ্ছে গান্ধীবাদী শিল্প। এবার বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো, যেটা আমরা ডিসকাস করছি, তাহলে এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিসকাস করলাম কিভাবে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কনসেপ্ট সেটা আমাদের এসেছিল। এবার আমরা যে বলি যে আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হয়েছিল সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে প্ল্যানিং যেগুলো রয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? যে আমাদের একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দরকার, এটা কোনো না কোনো জায়গা থেকে তো নেওয়া স্যার হয়েছে। রাশিয়া থেকে। রাশিয়া, রাশিয়া থেকে। সোভিয়েত রাশিয়া। তাহলে এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে? সোভিয়েত রাশিয়া থেকে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে, অ্যাডপ্টেড ফ্রম রাশিয়া। রাশিয়া থেকে আমরা এটাকে অ্যাডপ্টেড করেছি। আমরা জানি যে সংবিধান আমাদের অ্যাডপ্টেড করা হয়েছে বিভিন্ন দেশ থেকে। কিছু রাশিয়া থেকে অ্যাডপ্টেড করা হয়েছে, কিছু ইংল্যান্ড থেকে অ্যাডপ্ট করা হয়েছে, কিছু ব্রিটেন আমাদের হচ্ছে ইউএসএ থেকে অ্যাডপ্টেড করা হয়েছে, কিছু কানাডা থেকে অ্যাডপ্টেড করা হয়েছে, কিছু অস্ট্রেলিয়া থেকে অ্যাডপ্টেড করা হয়েছে। সেরকম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারণা, কনসেপ্ট, এটা আমরা নিয়েছি রাশিয়া থেকে। এই যে ধারণা, এই ধারণাটা আমরা নিয়েছি কোথা থেকে? রাশিয়া থেকে নিয়েছি। কিন্তু যদি বলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে উদ্দেশ্য সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, বলতে পারবে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার এটা কিন্তু খুব ভুল হয় আমাদের, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা আমি বলে দিলাম যে রাশিয়া থেকে, ঠিক আছে, উদ্দেশ্য কোথা থেকে নেওয়া হয়েছে? এটা তো ভুল করে দেবে। কোথা থেকে উদ্দেশ্য নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে আমাদের ডিপিএসপি থেকে। ডিপিএসপি কি?
Directives Principle of State Policies. ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এবার দেখো সেই ব্যাপার সেম ব্যাপার, যারা নতুন ব্যাচ তারা এখনো ডিপিএসপি কি জানো না, কারণ কনস্টিটিউশনে আমাদের ডিপিএসপি আমরা যখন পড়বো তখন আমরা বলবো যে ডিপিএসপি ব্যাপারটা কি। এখন শুধু এটাই জেনে রাখো যে এটা ডিপিএসপি থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। স্যার ফুল ফর্মটা কি বললেন? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি লিখে দিচ্ছি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, এবার দেখো যেটা আমি ডিসকাস করছি একটু ভালো করে দেখো। তাহলে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য আমাদের লাস্ট অফ অল আমরা কি দেখলাম, 1950 সালে জেপি নারায়ণের সর্বোদয় পরিকল্পনা পেশ হলো। এবার তাহলে গভর্নমেন্ট আমাদের অলরেডি ফর্ম হয়ে গেছে, 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেছে, কিন্তু 1947 সাল থেকে 1950 সালের মধ্যে ভারতকে অনেক রকম প্রবলেমের মধ্যে ফেস করতে হয়েছিল। প্রত্যেকেই জানি রাজ্য, বিভিন্ন দেশীয় রাজ্যগুলো আলাদাভাবে ছিল, তো তাদেরকে একত্রিত করার জন্য কে কাজ করেছিল জানি বলো? সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে এখানে বল্লভভাই প্যাটেল এদেরকে এই কাজের জন্য ব্যস্ত ছিল, তাই তো? আচ্ছা, একটা কথা তোমাদের যারা জিকে ক্লাস করেছিল আমার সেটা বুঝতে পারবে, বলতো 1950 সালে বল্লভভাই প্যাটেল তো মারা গিয়েছিল, এটা প্রত্যেকে জানো তো? জানো তো 1950 সালে বল্লভভাই প্যাটেল মারা যায়। এবার বল্লভভাই প্যাটেলের পরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে হয়েছিল বলো তো? দেখি এটা কে বলতে পারো? প্যাটেল তো মারা গেল 1950-এ, তারপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কে হয়েছিল? বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তো, হোম মিনিস্টার ছিল তো। নেক্সট হোম মিনিস্টার কে ছিল দেখো, পারবে? খুব মজা না, একটু দেখে আসবে, দেখবে এগুলো। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক করে রাখলাম, আমি বলবো না, আমি এটা বলবো না, এটা তোমাদের কাজ থাকলো। যার ইন্টারেস্ট থাকবে সে খুঁজে দেখবে, আর যার ইন্টারেস্ট থাকবে না দেখার দরকার নেই। কিছু তোমাদের কাজ দিয়েও রাখতে হবে, নাহলে কি বলবো, সব বলবো কেন আমি। চলো, তো যেটা আমি বলছিলাম এই প্ল্যানিং এর কথা আমি বলছিলাম। তো এই প্ল্যানিং এর জন্য 1950 সালে যখন ফাইনালি আমাদের কনস্টিটিউশন বা সংবিধান অ্যাডপ্টেড অ্যান্ড কার্যকরী করা হয়, তাহলে সংবিধান অ্যাডপ্টেড কবে করা হয় আর কেম ইনটু ফোর্স কবে হয়? অ্যাডপ্ট করা হয় কবে সংবিধান? 1949 জানুয়ারি 26শে নভেম্বর, এটা 26শে 26 জানুয়ারি। নভেম্বর আর তাহলে 1949 সালে 26 নভেম্বর আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়, আর 1950 সালের 26 জানুয়ারি আমাদের সংবিধানকে কার্যকরী করা হয়। তাহলে সংবিধান যখন কার্যকরী করা হলো, কেম ইনটু ফোর্স হলো, তখন কি হলো, আমাদের যখন ডিপিএসপি গুলো অলরেডি অ্যাডপ্টেড হয়েছে, তার মধ্যে আমাদের যে ডিপিএসপি বলো সমস্ত কিছু আমাদের অ্যাডপ্টেড হলো। তার মানে এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি মানে প্ল্যানিং গুলো তখন আমরা অলরেডি অ্যাডপ্ট করে নিয়েছি। তাহলে প্ল্যানিং গুলো যখন অ্যাডপ্ট হয় তাহলে সেগুলোকে তো এবার আমাদের কার্যকরী করতে হবে। সেই জন্য 1950 সালে 1950 যখন 26শে জানুয়ারি আমাদের সংবিধানকে কার্যকরী করা হলো, সেই সময় কি হলো যে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা যেটা আমরা রাশিয়া থেকে নিয়েছি, সেগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, সেগুলোকে কার্যকরী করার জন্য কি করা হলো, গঠন করা হলো প্ল্যানিং কমিশন। দেখো দুটো জিনিস আবার একটা গন্ডগোল বা একটা গোলমালের জায়গা হবে। প্ল্যানিং কমিশন বা যেটাকে আমরা বলি যোজনা কমিশন বা যোজনা কমিশন গঠন করা হলো। দেখো কোন জিনিসের সাথে কোন ইয়ারের সাথে প্ল্যানিং কমিশনটা গুলিয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেককেই একটা ভাবেই আমি পড়ানোর চেষ্টা করি যে শুধু বলে যাওয়া সেটা নয়, যেখানে তোমাদের আটকে যাবে সেই জায়গাগুলো পড়াতে কিন্তু আমি বেশি পছন্দ করি। দেখো কার সাথে তোমরা গুলাবে প্ল্যানিং কমিশন, গুলাবে কার সাথে? প্ল্যানিং কমিটির সাথে গুলাবে। দেখো 1938 সালে গঠন করা হয়েছিল কি প্ল্যানিং কমিটি, জাতীয় পরিকল্পনা কমিটি। কবে হলো? 1938 সালে। আর প্ল্যানিং কমিশন কবে গঠন করা হলো? 1950 সালে, 1950। দেখো দুটো গুলাবে না গুলাবে না? নিশ্চয়ই স্যার গুলাবে। এই যে যোজনা কমিশন বাপরে, এটা তো জওহরলাল নেহরুর নেতৃত্বে হয়েছিল না? তো অবশ্যই 1950 সালে আমাদের প্রধানমন্ত্রী কে থাকবে? আর স্বরাষ্ট্রমন্ত্রীও তাহলে তাহলে এটা এই হবে, জওহরলাল নেহরুই হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কেন জওহরলাল নেহরু হবে? জওহরলাল নেহরু কি কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল? হোম মিনিস্টার কি ছিল? এর মৃত্যুর পর মৃত্যুর পরে কে ছিল আমাকেই বলতে হবে? আচ্ছা বলেই দিচ্ছি, শ্রী রাজা গোপালাচারী। ঠিক আছে, শ্রী রাজা গোপালাচারী।
বলে স্যার দিলাম। আমি এখানে সার্চ করেছিলাম, জওহরলাল নেহরুই তো লিস্ট অফ হোম মিনিস্টারে, মানে এরপরে প্যাটেলের পরেই স্যার জওহরলাল নেহরুকেই দেখাচ্ছে তো। আর তবে থার্ডে আছে চক্রবর্তী রাজাগোপালাচারী। আচ্ছা, তার মানে মানে আচ্ছা ঠিক আছে। যেই স্বরাষ্ট্রমন্ত্রী হয় সেই কিন্তু এই হয়েছিল মনে হচ্ছে। না, এটা দেখো কি, দেখো এগুলো তুমি যদি তাহলে বলো, তাহলে ইন্দিরা গান্ধী অর্থমন্ত্রী ছিল ভারতের, ছিল? সে তো ছিল টার্ম শেষ করেনি। টার্ম শেষ করেনি, তাই তো? হ্যাঁ, মানে পূর্ণ সময়ের যে টার্মটা 5 বছর সেটা হ্যাঁ, শেষ করেনি কার ইন্দিরা সময় গান্ধী। অর্থমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী? হুম, ইন্দিরা গান্ধী যখন তাহলে প্রাইম মিনিস্টার কে ছিল বলো? ছিল প্রাইম মিনিস্টার, কেউ তো ছিল যখন ইন্দিরা গান্ধী ফাইন্যান্স মিনিস্টার ছিল। তাহলে কেন, যদি সেটাই হয়, তাহলে কেন আমাদের প্রথম অর্থমন্ত্রী নির্মলা সীতারামাইয়াকে বলা হচ্ছে মহিলা অর্থমন্ত্রী, যদি ইন্দিরা গান্ধীই হবে? স্যার, নির্মলা সীতারামন তো টার্মটা শেষ করেছে, কিন্তু ইয়ে তো টার্মটা শেষ করেনি। ইন্দিরা গান্ধী তো টার্ম শেষ করেনি, 5 বছর টার্মটা যায়নি, এই 2 বছর না কত একটা এরকম একটা সময় ছিল। একটু ঘেঁটে আসো 4 বছর। উত্তম, একটু ঘেঁটে আসো, একটু ঘেঁটে আসো, তারপর তারপর বুঝতে পারবে। যখন ইন্দিরা গান্ধীর টার্ম ছিল তখন ইন্দিরা গান্ধী নিজেই পিএম ছিল, যেটা মমতা ব্যানার্জির কথার মতো, যে যে প্রাইম মিনিস্টার রয়েছে বা যে সিএম রয়েছে সে অর্থ দপ্তর সামলাচ্ছে নিজে, তার মানে কি সে অর্থমন্ত্রী হয়ে গেল? পার্থক্য বোঝো, বুঝলে উত্তম কি বললাম? ঘেঁটে স্যার, আসো, হ্যাঁ। একটু ঘেঁটে আসো, একটু ঘেঁটে আসো। ক্লিয়ার দেখো এগুলো, কোথাও কোথাও শুনে শুনে তুমি বলছো, একটু নিজে অ্যানালাইসিস করো, তখন বুঝতে পারবে যে জিনিসগুলো কিন্তু এতটা, যতটা সহজ ভাবছো অতটা সহজ নয়। ঠিক আছে, দেখে রাখবে। তো প্ল্যানিং কমিশন 1950 সালে 15ই মার্চ কি হলো, প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন গঠন করা হলো। তাহলে অবশ্যই যোজনা কমিশনের যে চেয়ারম্যান হবে, মানে যেটাকে সভাপতি বলি, সেই চেয়ারম্যান কি হবে? আমাদের পিএম হবে, প্রধানমন্ত্রী হবে, যেটাকে আমরা এক্স অফিসিও বলে থাকি। এক্স অফিসিও মানে কথাটাকে আমি লিখে দিচ্ছি যে এক্স অফিসিও, এক্স অফিসিও মানে যেটাকে আমরা বলি পদাধিকার বলে। পদাধিকার বলে মানে যে প্রাইম মিনিস্টার হবে সেই যোজনা কমিশনের চেয়ারম্যান হবে। ওকে, পদাধিকার বলে। তার মানে যদি প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে যায়, সঙ্গে সঙ্গে যোজনা কমিশনের চেয়ারম্যানও পরিবর্তিত হবে। যে প্রাইম মিনিস্টার হবে সে পদাধিকার বলেই কি হবে, যোজনা কমিশনের চেয়ারম্যান হয়ে যাবে। তাহলে সেই ব্যক্তিটা কে? যদি বলে যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিল, তুমি ভুলে গেছো, প্রাইম মিনিস্টার কে ছিল মনে আছে, সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবো জওহরলাল নেহেরু। মাথায় থাকবে, এইভাবে কিন্তু পড়াশোনাটা করবে। এবার এই যে প্ল্যানিং কমিশনটা ছিল, এটা কি ছিল? এটা একটা কনস্টিটিউশনাল বডি ছিল না নন কনস্টিটিউশনাল বডি ছিল? নন কনস্টিটিউশনাল বডি। কনস্টিটিউশনাল বডি। এবার নির্বাচন কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল বডির মধ্যে কি পার্থক্য, জিনিসটা কি? কনস্টিটিউশনাল বডি বলতে লিখিত নির্বাচিত আর না। অলিখিত। লিখিত অলিখিত, আর কিছু বলো বলো, কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করেই হবে। যা মনে হচ্ছে বলো না, আমি কি বকছি কাউকে? কাউকেই বকছি না। সাংবাদিকভাবে, সাংবিধানিকভাবে সেটা তো এই মানে হলো। বলে দিলে, একটু ভালো করে একটু এক্সাম্পল দিয়ে কেউ একটু বলে দাও তো দেখি। সংবিধানের আগে বা পরে কিছু? সংবিধানের আগে বা পরে কিছু, আর কেউ? দেখো কনসেপ্ট আইডিয়া নেই, বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি। দেখো একটু ভালো করে বুঝে নাও যে কোন জিনিসটাকে কনস্টিটিউশনাল বডি বলবো আর কোন জিনিসটাকে মানে নন কনস্টিটিউশনাল বডি বলবো। দেখো কনস্টিটিউশনাল বডি বলতে যার উল্লেখ সংবিধানে আছে, যার যে উল্লেখ সংবিধানে উল্লেখ যার রয়েছে। যেমন এক্সাম্পল আমি যদি বলি পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এটা কিন্তু সাংবিধানিক, মানে কখনো কোনো সরকার চাইলে পিএসসি কে বন্ধ করতে পারবে না। স্যার এটা কি তাহলে স্ট্যাটুটারি নন স্ট্যাটুটারি কমিশন সেই একটু আলাদা, ব্যাপারটাই নাকি? একটু আলাদা, একটু আলাদা। স্ট্যাচুটারি নন স্ট্যাচুটারি আমি একটু পরে বলছি, ঠিক আছে, একটু ওয়েট করো, আমি বলছি স্ট্যাচুটারি নন স্ট্যাচুটারি। এই যে পিএসসি ইউপিএসসির কথা বলছি, পিএসসি ইউপিএসসি কেউ চাইলে, কোনো সরকার চাইলে, মোদি চাইলে, মমতা চাইলে পিএসসি কিন্তু বন্ধ করতে পারবে না। ওকে, মাথায় রাখবে, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি, যে যার উল্লেখ সংবিধানে মেনশন করা আছে, বলাই আছে যে ভারতের প্রত্যেক রাজ্যে একটা করে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি থাকবে। প্রত্যেক মানে ভারতে একটা কেন্দ্র থেকে ইউপিএসসি থাকবে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থাকবে, পিএসসি থাকবে, ইউপিএসসি থাকবে। এগুলো সাংবিধানিক বডি, মানে যেগুলো সংবিধান এগুলোকে তৈরি করেছে, সংবিধান থেকে এগুলো তৈরি। আর নন কনস্টিটিউশনাল বডি হচ্ছে সেগুলো যেগুলো পরবর্তীকালে কোনো কাজের পারপাসে তৈরি করা হয়েছে। যেমন আমাদের নীতি আয়োগ, নীতি আয়োগ গঠন করা হয়েছে কিসের জন্য? প্ল্যানিং কমিশন। তাহলে প্ল্যানিং কমিশন কি? আমাদের একটা নন কনস্টিটিউশনাল বডি, মানে
আমাদের প্ল্যানিং করার জন্য একটা কমিশন দরকার, সেটা হচ্ছে আমাদের নীতি আয়োগ, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, সেই স্কুল সার্ভিস কমিশন কি, এটা একটা নন কনস্টিটিউশনাল বডি, তার মানে এটা কিন্তু যখন চায় তখন কিন্তু বন্ধ করে দেওয়া যেতেই পারে, মাথায় রাখো। এগুলো কিন্তু নন কনস্টিটিউশনাল বডি। যদি কোনো গভর্নমেন্ট এসে চায় এসএসসি আমি বন্ধ করে দেবো, সে কিন্তু বন্ধ করে দিতেই পারে, অ্যামেন্ডমেন্ট পাস করার মাধ্যমে এটাকে, বা পার্লামেন্টে এটাকে রেজলিউশন পাস করার মাধ্যমে এগুলোকে কিন্তু বন্ধ করে, প্রপার মেথড আছে, মেথডগুলো আমরা পরে কনস্টিটিউশনে জানবো, তো এগুলো কিন্তু বন্ধ করে দিতে পারে। সেই কারণে আমাদের প্ল্যানিং কমিশনটাকে মানে নরেন্দ্র মোদী 2014 সালে এটাকে বন্ধ করে দেয় এবং তার জায়গায় নীতি আয়োগ নিয়ে আসে 2015 সালে। তাহলে এই কনস্টিটিউশন প্ল্যানিং কমিশনটা যদি কনস্টিটিউশনাল বডি হতো তাহলে কি মোদী এটাকে বন্ধ করতে পারতো? পারতো না। করতে গেলে কি করতে হতো? কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হতো। এতটা বোঝা গেছে প্রত্যেকের? কি বললাম? দেখো যেটা বললাম প্রত্যেকে বুঝলে। এবার একটা কথা বন্ধু কিঙ্কর, তাই তো বললে তো? হ্যাঁ স্যার। একটা হচ্ছে স্ট্যাচিউটারি বডি আর একটা হচ্ছে নন স্ট্যাচিউটারি বডি। এই জিনিসটা একটু ছোট্ট আমি বলে দিচ্ছি। স্ট্যাচিউটারি বডি হচ্ছে এই যে ডিপার্টমেন্টগুলো তৈরি হয়, এই ডিপার্টমেন্টগুলো তৈরি হয় অনেক সময় ক্যাবিনেট মন্ত্রীদের পরামর্শে, আবার অনেক সময় মেম্বার অফ পার্লামেন্টের এতে। মানে যদি কোনো ক্যাবিনেট মিনিস্টার এটাকে মানে বিল পাস করার মাধ্যমে পেশ করলো যে আমি রিক্রুটমেন্টটা করতে চাই থ্রু দ্য এসএসসি, যদি কোনো ক্যাবিনেট মিনিস্টার এই প্রপোজালটা দেয়, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি কোনো এরকম ডিপার্টমেন্ট তৈরি করা হয় সেটাকে বলবো স্ট্যাচিউটারি বডি। আর যদি এটা কোনো স্টেট গভর্নমেন্টের কোনো স্টেট মিনিস্টার যদি এই ধরনের কোনো বিল বা তার আন্ডারে যদি কোনো এই ধরনের ডিপার্টমেন্ট তৈরি করা হয় সেটা হবে নন স্ট্যাচিউটারি বডি। দেখো এবার ক্লিয়ার? মাথায় থাকবে? স্যার বলছি নন নন কনস্টিটিউশনাল বডি, তাহলে প্ল্যানিং কমিশন হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি? একদম। এবার দেখো, তাহলে এবার বলবে স্যার তাহলে এই যে স্ট্যাচিউটারি আর নন স্ট্যাচিউটারি বডি এটা কার পার্ট হতে পারে? কনস্টিটিউশনাল বডির পার্ট হবে? নন কনস্টিটিউশনাল। একদম, এটা নন কনস্টিটিউশনাল, কারণ কনস্টিটিউশনাল বডি ইজ এ কনস্টিটিউশনাল বডি, এর কোনো ভাগ হয় না। বাট নন কনস্টিটিউশনাল বডি দুভাবে হতে পারে, ক্যাবিনেট মিনিস্টাররা এটাকে তৈরি করতে পারে, অথবা কোনো স্টেট মিনিস্টার বা কোনো মেম্বার অফ পার্লামেন্ট এমপি এগুলো তৈরি করতে পারে, দ্যাট ইজ নন স্ট্যাচিউটারি বডি। দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার আশা করি? ডান প্রত্যেকের? দেখো এতটা প্রত্যেকে আশা করি নোট ডাউন করেছো। একটা কথা জিজ্ঞাসা করব। বলো বলো বলো। বলছি স্যার, ক্যাবিনেট মিনিস্ট্রি মানে ওই জিনিসটা মানে কি? আচ্ছা আচ্ছা, আমি তো তাহলে ইকোনমিক্স আর চলছেই না। আচ্ছা বলে তো দেবো। আচ্ছা আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে ক্যাবিনেট মিনিস্টার বলতে কি, বলে দিচ্ছি যেগুলো আসলে পুরো কনস্টিটিউশনের টপিক তো, যাই হোক। আচ্ছা আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার মানে আমাদের যে কেন্দ্র সরকার থাকে, ঠিক আছে, কেন্দ্র সরকারের মধ্যে এই যে বলো নরেন্দ্র মোদীর যে কেন্দ্র সরকারের যেসব মন্ত্রী থাকে, যে সেন্ট্রাল মিনিস্টার যারা থাকে, কেন্দ্রীয় যেসব মন্ত্রী থাকে যাদের কাছে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকলো, ডিফেন্স ডিপার্টমেন্ট থাকলো, তারপর আমাদের বলো আরো যে ইম্পর্টেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট থাকলো, সেই ডিপার্টমেন্ট যাদের কাছে থাকে তাদের ক্যাবিনেট মন্ত্রী বলা হয়। ঠিক আছে, মানে কেন্দ্রীয় সরকারের যেসব মন্ত্রী থাকে যাদের কাছে ডিপার্টমেন্ট থাকে তাদেরকে ক্যাবিনেট মিনিস্টার বলা হয়। ওকে, আমি একটু সংক্ষেপে বলে দিলাম, এগুলো পরে আমাদের আরো অনেক কিছু ডিসকাশনের ব্যাপার আছে। আচ্ছা এতটা প্রত্যেকে নোট ডাউন করেছো যতটা বললাম? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো তাহলে প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন আমাদের গঠিত হয়ে গেল, জওয়াহরলাল নেহরু তৈরি করে দিল, ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো কি, একটা কমিশন যে গঠন হলো, এই যে কমিশন যে গঠন হলো, এই কমিশন কি করবে? একটা করে অ্যাপ্রুভাল দিবে। তাহলে আমাদের যে প্ল্যানিং কমিশন কোথায় গেল, এই যে প্ল্যানিং কমিশন, তাহলে প্ল্যানিং কমিশন কি করবে? একটা করে যে মানে দেবে তোমার, বলো একটা করে সে পরিকল্পনার সে ছক দিয়ে দেবে যে আমি এই 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 জিনিসগুলো করতে চাই। তাহলে সে কি করবে? কোনো না কোনো রেকমেন্ডেশন দেবে প্ল্যানিং কমিশন, কোনো একটা রিপোর্ট সে হচ্ছে বলবে, কোনো একটা সাবমিট করবে, সে একটা মানে যাকে বলে খসড়া বা ড্রাফট পেশ করবে। সে ড্রাফট পেশ করলে সেই অনুযায়ী যে কাজ হবে সেটা তো নয়, সেটাকে কি করতে হবে? অ্যাপ্রুভ করতে হবে, গভর্নমেন্টকে তো অ্যাপ্রুভ করতে হবে। গভর্নমেন্ট যদি সেটাকে অ্যাপ্রুভ না করে প্ল্যানিং কমিশনে, তাহলে সেটা কার্যকরী করা যাবে না। সেই জন্য প্ল্যানিং কমিশনের যে রয়েছে, প্ল্যানিং কমিশনের যে ড্রাফট রয়েছে, বা যেটাকে খসড়া বলি, সেই খসড়াটাকে অ্যাপ্রুভ করার জন্য গঠন করা হলো একটা সংগঠন, যেটাকে বলা হয় এনডিসি গঠন করা হলো, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল।
ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে আমরা বাংলাতে বলবো জাতীয় উন্নয়ন পর্ষদ। ভালো করে নোট ডাউন করবে, জাতীয় উন্নয়ন পর্ষদ। তাহলে জাতীয় উন্নয়ন পর্ষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? জাতীয় উন্নয়ন পর্ষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? ওই ড্রাফটটাকে অ্যাপ্রুভ মানে প্ল্যানিং কমিশন বা যে আমাদের যে প্ল্যানিং কমিশন রয়েছে, যে যোজনা কমিশন রয়েছে, যোজনা কমিশনের যে প্রস্তাব বা যে ড্রাফটটা থাকবে সেটাকে অ্যাপ্রুভ করার জন্য গঠন করা হলো কি এনডিসি গঠন করা হলো, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হলো। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হলো। এটা কবে গঠন করা হয়? এটা গঠন করা হলো 1952 1952 সালের 6 অগস্ট। 1952 সালের 6ই অগস্ট তৈরি করা হলো ন্যাশনাল সরি একটু এদিকে কেন লিখলাম বাবা, এদিকে লিখতে হবে। 1952 সালের 6 অগস্ট তৈরি করা হলো জাতীয় উন্নয়ন পর্ষদ। দেখো এতটা অবধি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। স্যার বলছি যে এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা গঠন করার খসড়াকে মানে প্ল্যানিং কমিশনের খসড়াকে অনুমোদন দেওয়ার জন্য, তাই তো? দেখো তোমার কি হলো, সাপোজ একটা কথা আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। তোমাদের বাড়িতে একটা বিয়ে বাড়ি হচ্ছে, ঠিক আছে? তোমার বাড়িতে একটা বিয়ে বাড়ি হবে। তো সেই বিয়ে বাড়িতে কি কি খরচ হবে না হবে তার জন্য তুমি কি করলে, একটা যে ওয়েডিং প্ল্যানার নিয়ে এলে। ওই যে বিয়ের জন্য এখন মডার্ন সব জায়গায় ওয়েডিং প্ল্যানার নিয়ে আসে না, যে বিয়ে টিয়ে সব কিছু করে দেবে হ্যান ত্যান। তো ওয়েডিং প্ল্যানার, তাহলে ওয়েডিং প্ল্যানার কি করবে, বলে দিবে আমাকে এই জায়গায় ফুলের জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে, তারপর আমাদের খাওয়ার জন্য 20,000 টাকা দিতে হবে। তাহলে এই কথাগুলো যে বলে দিল, তাহলে এই কথাগুলো বলা মানেই কি এত টাকা খরচ হয়ে যাবে? নিশ্চয়ই হবে না। সেই প্ল্যানটা কি হবে, আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে আমাদের বাবা মা বা যে মোটামুটি দায়িত্ব আছে তাকে দেবে। সে কি করবে, সেটাকে যদি বলে হ্যাঁ ঠিক আছে, তখন কি হবে, কাজটা হবে। তার মানে এই যে ওয়েডিং প্ল্যানারের কাজটা কে করছে? ন্যাশনাল কমিশন। আর অ্যাপ্রুভের কাজটা কে করছে? এনডিসির কাজটা কে করছে? আমাদের বাড়ি। এবারে ক্লিয়ার আশা করি, এক্সাম্পলের মাথায় ঢুকলো? হ্যাঁ ব্যাস, এই তো এরকম বুঝে যাবে। এক্সাম্পল এইভাবে বানাবে আর করতে থাকবে। চলো দেখো, ক্লিয়ার? এগোই তাহলে। ক্লিয়ার প্রত্যেকের এটা? ওকে, এবার দেখো, এবার আমরা ডিসকাস করব আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা বলে দিই যে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো করা হয়েছিল তার উদ্দেশ্য কি ছিল, যে কেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? ভালোই তো চলছিল, ভালোই তো মানে পয়সা টয়সা নিয়ে যাই হোক একটা চলছিল। তো প্ল্যানিং কমিশন গঠন করার উদ্দেশ্য বা কেন আমি প্ল্যানিং কমিশনটা আমাদের জওহরলাল নেহেরু বা সেই সময় আমাদের যে জেহেল নেহেরু কেন প্ল্যানিং কমিশনটাকে তৈরি করলো? তাহলে এর উদ্দেশ্য ছিল নাম্বার 1, আমরা যদি উদ্দেশ্য বলি সেটা হচ্ছে কি আমাদের ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য। মানে যেটাকে বলবো অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের জন্য। অর্থনৈতিক বৃদ্ধি। প্ল্যানিং কমিশন মানে আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর যেটা পঞ্চবার্ষিকী যে যোজনা, ও দুটো কি এক? আচ্ছা দেখো, পরিকল্পনা মানেই হচ্ছে, পরিকল্পনাটা কথাই অর্থ হচ্ছে যোজনা, ঠিক আছে? পরিকল্পনা মানেই হচ্ছে যোজনা, মানে একটু ভালো ভাষায়। ওকে, আচ্ছা আচ্ছা, তো উদ্দেশ্য কি? আমাদের যে অর্থনৈতিক ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্টের কথা। এবারে বলবে স্যার ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্টটা তো একই রকমের। এবার বলতে পারবে কেউ কি পার্থক্য দুজনের মধ্যে? কিছু তো পার্থক্য আছে। কি পার্থক্য বলো? কিছু তো পার্থক্য আছে। কি পার্থক্য তোমাদের কি মনে হয় যে দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? স্যার গ্রোথ মানে তো বাড়ানো, আর ডেভেলপমেন্ট মানে কি কোয়ালিটি ইমপ্রুভ করা, এরকম কিছু। উন্নয়ন মানে বিকাশ, আর গ্রোথ মানে বৃদ্ধি বলতে সেটা কোনো কিছু মানে ইয়ে করা আর কি। একটা এক্সাম্পল দাও, তাহলে তো আমি মানবো, সবাই মানবে। একটা এক্সাম্পল চাই বা কিছু একটা। তুমি তো আক্ষরিক মানে বললে কোনো লাভ হবে? বলো, নিজেই বলো, নিজেই বল, তোমার কথাটা তুমি নিজেই মানে বুঝতে পারছো? বলো, পারছো না? মানে যেটা ছিল স্যার সেটাকে একটা হচ্ছে ফ্লারিশ করা আর একটা নতুন কিছু তৈরি করা, এরকম। আচ্ছা ভালো কথা। না স্যার, ব্যাপারটা হচ্ছে ধরুন ধানের উৎপাদন, হুম। এটা ধরুন 8%, মানে সাপোজ কোথায় বললাম 8% বৃদ্ধি ছিল গত বছর, এবছর 9% হয়ে গেছে। ওকে, যে 1% বৃদ্ধি। হুম।
এটাকে আমরা বৃদ্ধি বলবো। ওকে, আর উন্নয়ন বলতে কি হয়েছে বলুন তো, যে আর্থিক দিক থেকে যেটা বিকাশ, মানে ধরুন আগে 100 টাকা, এখন হয়েছে 500 টাকা, এই 300 টাকা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে মানে উন্নয়ন। আচ্ছা, না তুমি চলে গেছো, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি এবং তোমার কথাটা 100% কারেক্ট, কিন্তু তুমি কথাটা দিয়ে বোঝাতে পারলে না, ঠিক আছে? দেখো, ইকোনমিক গ্রোথ আমি সেটাকে বলবো যে মানুষের, মানে অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ আমি সেটাকে বলবো যখন আমাদের পিসিআই ইনক্রিজ হবে। পিসিআই আর বলছি না, পার ক্যাপিটাল ইনকাম যদি আমাদের বৃদ্ধি পায়, তখন আমি বলবো যে আমাদের ইকোনমিক গ্রোথ করেছে। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট কখন হবে? যখন আমাদের এইচডিআই বাড়বে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাড়বে। যেমন তুমি আজকে ইনকাম করতে, তুমি আজকে কি করতে, প্রত্যেক দিন তোমার, মানে আমাদের ইন্ডিয়ার লোকেদের ইনকাম বা তোমার ইনকাম পার ডে 100 টাকা ছিল। তুমি কি করতে, প্রত্যেক দিন ভাত খাও, ভাত খাও আর তার সাথে কি খাও, একটা সবজি খাও, তাই তো? এবার আজকে তোমার আয় হলো 1000 টাকা, তুমি কি খাচ্ছ, ভাত আর সবজি খাচ্ছ, তাহলে তোমার কি হলো, তোমার ইকোনমিক গ্রোথ হলো, কিন্তু তোমার ইকোনমিক কোনো ডেভেলপমেন্ট হলো না। এবার তুমি যদি 100 টাকা ইনকাম করার পরে তোমার ইনকামটা যদি 1000 টাকা হয়, তখন তুমি যদি ভাত সবজির পরিবর্তে বিরিয়ানি খাওয়া শুরু করো এবং তার সাথে সাথে গাড়িতে চড়া শুরু করো, তার সাথে সাথে হয়তো এডুকেশন, শিক্ষা নেওয়া শুরু করো, দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। মানে শুধুমাত্র আয় বৃদ্ধি নয়, জীবনযাত্রার মানের যদি উন্নয়ন হয়, তখন আমরা বলবো ডেভেলপমেন্ট। বোঝাতে পারলাম প্রত্যেককে দুটোর পার্থক্য? ইকোনমিক গ্রোথ ডিপেন্ড করছে বা ম্যাটার করছে আয়ের বৃদ্ধির ওপর, আর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিপেন্ড করছে আমাদের জীবনযাত্রার মানের উন্নতির ওপর। ক্লিয়ার আশা করি? বুঝাতে পারলাম? স্যার এসডি আর পিসিআই এর ফুল ফর্মটা একটুখানি লিখে দিন প্লিজ। আচ্ছা, পিসিআই হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, আর এইচডিআই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। স্যার, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা, এটা কি একবার পড়াবেন না? পড়িয়ে দেবো, পড়িয়ে দেবো, আছে, আস্তে আস্তে হবে, ঠিক আছে? আস্তে আস্তে হবে, সবই বলবো। একদিনে কি সব বলে দিতে পারবো? সব আমি যখন প্রয়োজন হবে, চিন্তা করার দরকার নেই, আমি ঠিক জানি তোমাদের কখন কি পড়াতে হবে, আমি ঠিক পড়িয়ে দেবো, ঠিক আছে? যখন লাগবে আমি ঠিক বলে দেবো। আচ্ছা, এটা তাহলে আমাদের উদ্দেশ্য। হ্যাঁ বলো। আমি বলছি এই যে এসটিআইটা, এটা তো অমর্ত্য সেন প্রথম ইয়ে করেছিল, অমর্ত্য সেন, অমর্ত্য মেঘনাদ সেন, সাহা। মেঘনাদ দেশাই, মেহবুবুল হক। 189টা দেশের মধ্যে হয়, ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে, ইন্ডিয়ার র্যাঙ্ক, এক্সেট্রা এক্সেট্রা, প্রচুর ব্যাপার আছে, পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, আর কি বলছো বলো, কি একটা বলছিলে কেউ একজন? হ্যাঁ স্যার, বলছিলাম যে এগুলো মানে লিখছি তো, এবার বুঝতে পারছি না যে মানে দু একটা বাদ চলে যাচ্ছে কিনা। হ্যাঁ, এবার কি? বাদ দেখো, বাদ তো একটু একটু যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে তো কি হয়েছে, যতটা বুঝতে পারছো ততটা খাও না। তুমি সব সব খাবো কেন ভাবছো? যতটা বুঝতে পারছো ততটাই খাও, কোনো সমস্যা নেই। যেটা খেতে পারছো না ফেলে দাও। তুমি কি মাংস যখন খাও, মাংসের হাড়টাও কি খাও, না হাড়টা চিবিয়ে ফেলে দাও, তাই তো? তাহলে যতটা খেতে পারছো ততটাই খাও। আমি খাওয়াচ্ছি মানে তোমাকে পুরোটা খেতে হবে এরকম কোনো মানে নেই। তোমার যতটা খাওয়ার মতো মনে হচ্ছে যে আমি এতটা খেতে পারবো, তুমি ততটাই খাও। জোর করে খাওয়ার চেষ্টা করো না, বমি হয়ে যাবে। ওকে, মাথায় রাখো কথাটা। যতটা বুঝতে পারছো ততটাই নাও, প্রচুর সবকিছু নিতে হবে ভেবো না। তোমার বোঝার ক্যাপাসিটি অন্যান্য একজনের বোঝার ক্যাপাসিটি থেকে একটু ডিফারেন্ট হবেই। ওকে, যতটা নিতে পারছো না। তো ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়ন বাড়ানো আমাদের উদ্দেশ্য থাকবে। এছাড়া আমাদের উদ্দেশ্য থাকবে কি, আমাদের উদ্দেশ্য হবে, এক সেকেন্ড, হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হবে কি, সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি স্থাপন করা। সোশ্যাল জাস্টিস আর ইকুয়ালিটি সিম্পল বুঝতে পারছি। সোশ্যাল জাস্টিস মানে যে সামাজিক ন্যায় বিচার এবং সমতা, মানে সামাজিক ন্যায় বিচার সমতা বলতে কি, যে সমাজে প্রত্যেকে যেন সমানভাবে সুবিধা পায় এবং প্রত্যেককেই যেন সমানভাবে তাদেরকে ডিটারমাইন করা হয়, যে তুমি গরিব বলে তোমাকে আমি ডেভেলপমেন্ট দেবো না, তুমি ধনী বলে তোমাকে বেশি ডেভেলপমেন্ট দেবো, সেটা নয়। প্রত্যেকের মধ্যে যাতে সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি যাতে সমানভাবে কাজ করে, সেই জন্য আমাদের প্ল্যানিং গুলো করা হয়েছিল। ওকে, এছাড়া যেটা আমাদের হচ্ছে যে বলবো হচ্ছে দারিদ্রতা দূরীকরণ, পভার্টি ইরাডিকশন,
দারিদ্রতা দূরীকরণ, যে প্রত্যেকে এই ডেভেলপমেন্টের মাধ্যমে কি করব, যে সাধারণ মানুষ বা যে আমাদের যে দারিদ্রতা রয়েছে বা পভার্টি যে রয়েছে, সেই পভার্টি যাতে আমাদের ডিক্রিজ হয়, সেই জন্য আমরা উদ্দেশ্য থাকবে, যার মধ্যে আমরা গরিবি হাটাও স্লোগান রয়েছে, ইন্দিরা গান্ধীর সময় প্রথম হয়, তো এক্সেট্রা এক্সেট্রা অনেক ব্যাপার রয়েছে, আমি ভেতরে আস্তে আস্তে ডিসকাস করব। তো এটা আমাদের দারিদ্রতা দূরীকরণ, এটা আমাদের একটা বড় উদ্দেশ্য থাকবে, খুব ইম্পর্টেন্ট একটা মানে থাকবে, যে আমাদের থাকবে। এর সাথে সাথে হবে আমাদের যে স্বনির্ভরতা, ভালো করে বুঝবে, স্বনির্ভরতা ও আধুনিকরণ। আমি কিন্তু খুব ভালো ভালো টার্মগুলো বলছি, ঠিক আছে? বুঝতে না পারলে বলবে। আধুনিকরণ, তো স্বনির্ভরতা মানে কি, যেটাকে আমরা বলবো সেলফ আত্মনির্ভর, বাহ এই তো ভালো কথা, সেলফ ডিপেন্ডেন্ট, ওকে, সেলফ ডিপেন্ডেন্ট। আর আধুনিকতা মানে যেটাকে আমরা বলবো মডার্নাইজেশন। মডার্নাইজেশন দুটোর মধ্যে কি জিনিস? খুবই সিম্পল কথা, তাই না? স্বনির্ভরতা মানে আমরা আমাদের দেশে ম্যাক্সিমাম জিনিসটা আমরা তৈরি করে নেব। আর আধুনিকরণ মানে কি, আমরা যে ডেভেলপমেন্টটা করব সেটা আধুনিক পদ্ধতিতে করব। এবার একটা কথা, যে আমরা মোটামুটি জানি যে আমেরিকার প্রচুর বড় ইন্ডাস্ট্রি, আমেরিকা খুব বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তার মানে ওইখানে প্রচুর শিল্প আছে, সেই কারণে ওখানে ডেভেলপমেন্ট, তাই তো? তাহলে আমেরিকা যেহেতু এত বড় শিল্প, তাহলে আমেরিকা নিশ্চয়ই চাষবাস করে না, ওখানকার লোকরা খায় না, খাওয়া দাওয়া করে না, তাই তো? নাকি না খাওয়া দাওয়া করে? চাষবাসটা প্রচুর মডার্ন ওয়েতে হয়, একদম আমাদের মতো চাষবাস ওরকম হয় না। ব্যাকডেটেড পদ্ধতিতে নয়। আমরা ১ বিঘা জমিতে যেখানে ১০ কেজি ধান উৎপাদন করি, তারা স্যার ওখানে সেখানে তো কীটনাশক ছাড়াই প্লেনে করে। একদম স্যার ওখানে আবার অকাল বৃষ্টিতেও তারা বৃষ্টির মধ্যে বৃষ্টি আনতে পারে। একদম এই তো অনেক ব্যাপার আছে, বললে এখন প্রচুর জিনিস আসতে থাকবে ডেটা অনুযায়ী। যাই হোক, তো যাই হোক, ওরা কি করে খুব মডার্ন পদ্ধতিতে চাষবাস করে বলে কম জায়গার মধ্যে ওরা, কম পরিমাণের মধ্যে, কম জায়গার মধ্যে ওরা এগ্রিকালচার মানে খাওয়ার যে সংকট সেটাকে ওরা, মানে খাওয়ার যেটা সেটা ফিল আপ করে নেয়। এই কারণে মডার্ন পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে ওরা খাবার তৈরি করে বলে ইন্ডাস্ট্রির উপর ফোকাস করতে পারে। যত বড় ইন্ডাস্ট্রি বানাতে যাও, তুমি যদি এগ্রিকালচারে স্বনির্ভর না হতে পারো, তুমি কিন্তু কখনোই নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে না, এটা বড় কথা। ওকে, তাহলে স্বনির্ভর মানে ম্যাক্সিমাম জিনিস আমরা নিজের দেশেই তৈরি করব, আধুনিক মানে সেই কাজগুলো আমরা মডার্ন পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে করব। তাহলে এই চারটে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্য। বলে চারটে পয়েন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? চারটে জিনিস আমি কি চারটে পয়েন্ট বললাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা আমি তোমাদেরকে ডিসকাস করে দিই আজকে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, FYP আমি লিখে দিচ্ছি। প্রথম পঞ্চবার্ষিকী, তোমরা পুরোটা লিখবে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল, কার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল, আর কি কি এর সাথে হয়েছিল, আমরা এর সম্পর্কে ইনফরমেশন এবার ডিসকাস করব। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কবে? 1951, 1951 সালে থেকে 1956 অবধি, এই ইয়ারের মধ্যে হয়েছিল। যদি ডেট জানতে চায়, যদি ডেট জানতে চায় তাহলে বলতে পারবো কেউ কত তারিখের মধ্যে, কত? 1 এপ্রিল। কেন এপ্রিল, কেন অন্য কোনো সাল নয়? কেন 1 এপ্রিল কেন? আর্থিক ওখানে 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে কি হয়, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার বা আর্থিক বর্ষ। স্যার এটার পেছনে কি কোনো স্পেসিফিক কারণ আছে বা কিছু আছে? আর একজনের জন্মদিন ওইখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ে হয়, আপনি একটা বলছিলেন একবার। না, তুমি কিসের সাথে গুলিয়েছো বলবো? তুমি কিসের সাথে গুলিয়েছো আমি বলবো? দেখো তুমি বলবে স্যার আপনি কি করে বুঝলেন? তুমি কিসের সাথে গুলিয়েছো বলে দিচ্ছি। তুমি গুলিয়েছো এটার সাথে যে কোন ব্যক্তি নিজের জন্মদিনে দুবার নিজের বাজেট পেশ করেছিল, তুমি তার সাথে গুলিয়েছো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বাবা স্যার। তুমি, আমি হাঁ করলে হাওড়া ঠিক বুঝে যাই কি বুঝে বলে, ঠিক আছে? ব্যক্তিটা ছিল কে, অ্যান্সার কি হবে বলতে পারবে কেউ? খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, ওই জন্য একটু একটু জিনিসটা মনে আছে কিন্তু আসল ব্যাপারটা মনে নেই। নিজের বার্থডেতে বাজেট পেশ করেছিল কে? দ্যাট ইজ কে? লিখলাম তো, বলো। মোরারজি দেশাই। মোরারজি দেশাই। বার্থডে কবে ছিল? 29 ফেব্রুয়ারি। ভেরি গুড, 29 ফেব্রুয়ারি।
সেই জন্য মনে রাখার জন্য 4 বছর ছাড়া ছাড়া জন্মদিন আসে, সেই কারণে দুবার জন্মদিনে। আর মোরারজি দেশাই যখন ফাইন্যান্স মিনিস্টার ছিল, তাহলে ফাইন্যান্স মিনিস্টার যখন ছিল তখন পিএম কে ছিল? প্রধানমন্ত্রী কন থে? কে ছিল? জওয়াহরলাল নেহরু। না, তখন প্রাইম মিনিস্টার ছিল আমাদের ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সময়, এটা হচ্ছে সালগুলো ছিল 1972 তে একবার, আর হচ্ছে 78 বা সামথিং এরকম একটা সালে ছিল, ঠিক আছে? আচ্ছা, একটা 68, আচ্ছা ইন্দিরা গান্ধীর সময় একটা হয়েছিল, সালটা আমারও ঠিক খেয়াল নেই। যাই হোক, মোটামুটি দুবার নিজের বার্থডেতে পেশ করেছিল। তো এটা আমাদের পরের ফ্যাক্ট আছে, পরে ডিসকাস করবো এটা সম্পর্কে। আচ্ছা, তো প্ল্যানিং সম্পর্কে আমরা ডিসকাস করছিলাম। এই যে প্ল্যানিংটা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ডেট আমি বললাম 1 এপ্রিল থেকে 31 মার্চ। এটা একটা মডেলের উপর ভিত্তি করে হয়েছিল। কি মডেলের উপর ভিত্তি করে? মডেলটার নাম ছিল হ্যারড ডোমার, ঠিক আছে? HARROD, হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে। হ্যারড ডোমার কি, সেই সময়ে কি হয় যে কোনো একটা মডেল তৈরি করা হয়, যে মডেলটাকে ভিত্তি করে বা এই হ্যারড ডোমারের মিলিতভাবে একটা পেশ করেছিল, একটা যে আমাদের বলে একটা পরিকল্পনার যে স্ট্রাকচার পেশ করেছিল। তো সেই মডেলের উপর ভিত্তি করে, হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে আমাদের এই পরিকল্পনা তৈরি করা। এখানে আমাদের ফোকাস করা হয়েছিল, সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল কোন জায়গার উপর, কোন জিনিসের উপর ফোকাস করা? কৃষির উপর, কৃষিক্ষেত্র এবং জলসেচ। ওকে, কৃষিক্ষেত্র এবং জলসেচের উপর কি হয়েছিল? ফোকাস করা হয়েছিল। যে আমরা কি করব, প্রথম আমাদের কি করতে হবে, আমাদের ডেভেলপমেন্ট হবে প্রথম কোন জায়গার উপর আমরা ডেভেলপমেন্ট করব? আমরা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হব বা উন্নত হব প্রথম কোন জায়গায়? এগ্রিকালচারের উপর আমাদের উন্নত হতে হবে। এগ্রিকালচারের উপর উন্নত না হলে আগে খাবো না, আগে হচ্ছে উৎপাদন করব, সেটা তো পসিবল নয়। এই কারণে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফোকাস ছিল এগ্রিকালচার এবং ইরিগেশনের উপরে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমাদের তৈরি করা হয়েছিল কৃষিকাজের জন্য প্রচুর পরিমাণে, এই সময় তৈরি করা হয়েছিল ড্যাম, ঠিক আছে? প্রচুর পরিমাণে ড্যাম, যেটাকে আমরা বলি জলাধার। তাহলে বিভিন্ন জলাধার, এই সময় প্রচুর জলাধার তৈরি করা হয়েছিল। এছাড়া আমাদের তৈরি করা হয়েছিল যে যেটাকে আমরা বলবো, এই কারণে কি অনেক জলাধার তৈরি করা হয়। কি কি জলাধার তৈরি করা হয়েছিল আমরা প্রত্যেকেই জানি, ভারতের গুরুত্বপূর্ণ কিছু জলাধার এই সময় তৈরি করা হয়। হীরাকুদ, ভাকরা নাঙ্গাল আর হীরাকুদ, আর তারপর মেটুর, দামোদর, মানে যেটা ডিভিসি ড্যাম, দামোদর নদীর ওপর ডিভিসি। তাহলে এই ড্যামগুলো কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে তৈরি করা হয়েছিল। ভাকরা নাঙ্গাল ড্যাম, হীরাকুদ ড্যাম, মেটুর। তোমার আপনার তো ভাগড়া এগুলো সব বাঁধ, ভাকরানাগাল হচ্ছে উচ্চতম আর হীরাকুদ হচ্ছে দীর্ঘতম। তো 226 টা সেটা। জলাধার আর বাঁধ কি আলাদা জিনিস? আলাদা? বাঁধ দিয়েই তো জলাধার হয়। তাহলে বাঁধ দিয়েই তো জলাধার হয়। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, সুন্দর ব্যাপার। তো এইগুলো আমাদের তৈরি করা হয়েছিল, জলাধার বা বাঁধ, এই সময় ড্যাম। ওকে, এছাড়া আর কি কি তৈরি করা হয়েছিল প্রথমবার? ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি এতবার ভেরি বললাম তার কারণ প্রচুর বার এটা এসে থাকে। প্রথমবার তৈরি করা হয়েছিল একটা জিনিস, যেটাকে হচ্ছে বলা হয় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটাকে বাংলাতে বলি সমষ্টি উন্নয়ন কর্মসূচি। খুব ভালো করে বুঝবে যে সমষ্টি উন্নয়ন কর্মসূচি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট কত সালে বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে তৈরি করা হয়। প্রচুর বার আমরা কিন্তু এমসিকিউতে কোশ্চেনটা পেয়েছি, যত মডেল অনেক জায়গায় এই কোশ্চেনটা এসেছে। এটা তৈরি করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে। সাল ছিল 1952, 1952 সালে। মাথায় রাখবে 1952 সালে প্রথমবার আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে আমাদের যে বিভিন্ন কমিউনিটি রয়েছে, বিভিন্ন যে সম্প্রদায় বা বিভিন্ন মানুষ রয়েছে, মানুষ যাতে, গ্রাম শহরের লোকেরা যাতে ডেভেলপড হিসাবে বা কর্মসংস্থানের জন্য প্রত্যেকে যাতে ডেভেলপড হতে পারে, সেই জন্য আমাদের যে জীবনযাত্রার উন্নয়নের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচি করা হয়। সেই উদ্দেশ্যে
প্রথমবার ভেরি 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 ফোকাসড অ্যান্সারটা পয়েন্টে লিখবে। প্রথমবার কি করা হয়, ভারতে প্রথম পরিবার পরিকল্পনা করা হয়, ফ্যামিলি প্ল্যানিং। ভারতে প্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি, পরিবার পরিকল্পনা কর্মসূচি নেওয়া হয়, যেটা ভারতে প্রথমবার করা হয় কবে, 1952 এবং এই যে প্ল্যানিং পরিকল্পনা প্রথমবার ফ্যামিলি প্ল্যানিং এর এই যে কনসেপ্ট, এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড ভারতের প্রথম ছিল। এটা শুধুমাত্র ইন্ডিয়ার প্রথম নয়, এটা কিন্তু ভারতের প্রথম পরিবার পরিকল্পনা ছিল। মানে এর আগে কোনো দেশ কখনোই ফ্যামিলি প্ল্যানিং এর উপর জোর দেয়নি। প্রথমবার ভারত ফ্যামিলি প্ল্যানিং এর উপর জোর দিয়েছিল এবং এটা ছিল বিশ্বের বা পৃথিবীর প্রথম ফ্যামিলি প্ল্যানিং। মাথায় থাকবে, মাথায় রাখবে এই জায়গাগুলো। কিন্তু আমি বললাম দেখো এইগুলো কি ইকোনমিক্স এর কিছু তোমাদের বুঝতে হচ্ছে? আবার বলো, আমি যতগুলো পড়ালাম এতক্ষণ যা পড়ালাম, কিছু কি ইকোনমিক্স বুঝলে? কিছু কি ইকোনমিক্স বুঝলে না জিকের মতো পড়ছো? বলো। সব জিকে। সব জিকে পড়ছে এখানে, ইকোনমিক্সে দেখো কিচ্ছু নেই। এই জন্যই জায়গাটা ইম্পর্টেন্ট যে জিকে, তোমাদের জিকে ব্যাপারটা। কিন্তু পার্টটা ইকোনমিক্সের কিছু লাগবে, মানি যে রিজার্ভ ব্যাংকে যেটা, ওখানে কিছু লাগবে, যতটা লাগবে আমি পড়াবো, কিন্তু এই জায়গাগুলো দেখো জিকেরই ব্যাপার। ওকে, এবার দেখো এছাড়া তাহলে পরিবার পরিকল্পনাটা কে করে স্যার? কে করে? জওহরলাল নেহেরু, মানে হ্যারিট ডোমার মডেলের উপর ভিত্তি করে। আলাদা করে নাম কি বলবে? স্যার চীন আর ভারত ছাড়া আর কোথাও আছে নাকি এই পরিবার পরিকল্পনা? হ্যাঁ আছে, সমস্ত দেশেই কম বেশি আছে। যেই দেশ মানে এ নিয়ে ব্যস্ত মানে অবশ্যই আছে। এখন প্রায় সমস্ত দেশই এটাকে করেছে, চায়না ইন্ডিয়া ছাড়াও অনেক দেশেই এটা হয়। আচ্ছা এবার দেখো এই জওহরলাল নেহরুর সময়, তাই তো? এবার দেখো এরপরে কি হয়, প্রথমবার কি হয়, পশ্চিমবঙ্গ ভূ সম্পত্তি আইন করা হয়, মানে যেটাকে বলবো ওয়েস্ট বেঙ্গল, খুব ভালো করে দেখবে, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, পশ্চিমবঙ্গ ভূ সম্পত্তি গ্রহণ আইন, ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, এটা পাস করা হয় কবে, 1953-তে। এই একটা হয় 1953-তে, যেটা কার্যকরী করা হয় 1954-তে। দেখো দুটোর মধ্যে কেমন গুলোবে। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট এটা পাস করা হয়েছিল 1953-তে, ঠিক আছে। এবার দেখো দুটোর মধ্যে কি পার্থক্য, তোমরা যদি এই জায়গাটা দেখতে যাও, দুটো জিনিস আছে। একটা আছে ভূ সম্পত্তি গ্রহণ আইন, আর একটা আছে ভূমি সংস্কার আইন। দেখো এই দুটো গন্ডগোল হয় ইংলিশে, প্রচুর গন্ডগোল হয়, অ্যাক্টটা কিন্তু সেম, ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, একটা কিন্তু সেম ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, কিন্তু এই ল্যান্ড রিফর্ম অ্যাক্টের দুটো আলাদা আলাদা নাম করা হয়েছে। যেটা ভূ সম্পত্তি গ্রহণ আইন, সেটা পাস করা হয়েছে এই 1953-তে, মানে পশ্চিমবঙ্গ ভূ সম্পত্তি গ্রহণ আইন 1953, কিন্তু পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন এটা পাস করা হলো 1956-এ। এইটা একটা বড় গন্ডগোলের জায়গা, কিন্তু অ্যাক্টের দুটোরই বাংলা মানে ইংলিশ মানে কিন্তু দুটোতেই বলা আছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, কিন্তু দুটো আলাদা, এটা ভূ সম্পত্তি গ্রহণ আইন আর একটা ভূমি সংস্কার আইন। এটা একটা গন্ডগোল হবে, আগে থেকেই বলে দিলাম। বাংলাটা যদি পাও করবে, ইংলিশে যদি পড়ে ইয়ারটা ভূমি সংস্কার আইন 1956। 1956। আচ্ছা 1977 না কোন একটু দেখুন তো স্যার। আমি যেটা বলছি দেখো, তুমি ভাবে বলছো জ্যোতি বসুর কথা, স্যার আমি জানি তুমি জ্যোতি বসুর কথা বলবে, জানি তো, বলে নতুন আবার পড়েছিল। একদম ঠিক আছে। কি বুঝলে, যে লোকের উপর মানে খেটে মানে লোকের জিনিসে হাত দেওয়া বা এসব করা প্রচুর হয়, ঠিক আছে, সেটা সবাই করে গেছে, মানে পার্টির উপর পার্টি সবাই করে গেছে। এই যে জিএসটি নিয়ে মোদি এত চিৎকার চেঁচামেচি করছে, এই জিএসটি বিলটা কে আনার চেষ্টা করেছিল প্রথম দিকে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদি, ওটাই তোমার ভুল ধারণা। মনমোহন সিং। হ্যাঁ একদম, এটাও তোমার হচ্ছে ভুল ধারণা যে মনমোহন সিং। এই একটা প্রথম নিয়ে আসার চেষ্টা করেছিল অটল বিহারী বাজপেয়ী, জানো কত দূর থেকে ব্যাপারটা চলছে, মাথায় রাখবে, ঠিক আছে। প্রথমবার জিএসটির কনসেপ্টটা অটল বিহারী বাজপেয়ী এসেছিল, কিন্তু গভর্নমেন্ট অটল বিহারী বাজপেয়ী অনেক কিছু ইস্যু নিয়েছিল, সেই জন্য এটা আর হয়নি।
তারপর মনমোহন সিং এর সময় এটাকে অনেকটা কার্যকরী করা হয়, কিন্তু গভর্নমেন্ট এতটা সাপোর্ট পায়নি এটাকে করার জন্য। মোদি সেটা করলো এবং এখন নিজের নাম করছে। ঠিক আছে, বহুত ব্যাপার আছে বাবু, রাজনীতি এমনি এমনি হয়নি। যত সহজ মনে হবে রাজনীতি, অত সহজ কিন্তু রাজনীতি নয়। এরকম ল্যান্ড রিফর্ম অ্যাক্ট প্রথম কিন্তু এটা কংগ্রেস গভর্নমেন্টের ছিল 1953-তে, 1956-এ জ্যোতি বসু শুধু ওটার উপরে একটু মানে তেল ঝাল দিয়ে কার্যকরী করেছিল। ঠিক আছে, চলো এতটা লেখা হয়েছে আশা করি। আর একটু বলবো তাহলে ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আজকে কমপ্লিট হবে। বলো কমপ্লিট এটা যতটা বললাম? হুম। এবার দেখো নেক্সট আমরা যেটা ডিসকাস করব, এই সময় প্রথমবার গঠন হলো ফাইন্যান্স কমিশন। খুব ভালো করে বলবে, প্রথমবার গঠিত হলো কি ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন বলতে যেটাকে বাংলায় আমরা বলি কি আর্থিক কমিশন। এবার বলো তো এই ফাইন্যান্স কমিশন বা আর্থিক কমিশনের কাজ কি? এনিবডি? সালটা বলে দিই কবে হয়, 1951 সালে 1951-এ প্রথম ফাইন্যান্স কমিশন গঠন হয়। এবার দেখি কে বলতে পারে যে এই ফাইন্যান্স কমিশনের কাজ কি, বা এই ফাইন্যান্স কমিশনের যে চেয়ারম্যান হয় তাকে কে নিযুক্ত করে, বা এই যে রিপোর্ট পেশ করে কাকে রিপোর্ট দেয়? কোন আইডিয়া? এনিবডি? কারো আছে আইডিয়া? আয় ব্যয়ের হিসাব নাকি? আয় ব্যয়ের হিসাব। আর বাজেট পেশ করা হয়। বলো বাজেট পেশ। আচ্ছা আর বলো, আরে বলো বলো বলো, কোনো সমস্যা নেই, বলো না। কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে আর্থিক ইয়েটা হয়, আর্থিক সম্পর্ক, ট্রান্সফারটা সম্পর্ক, সেইটা দেখভাল করে। একদম। এটা হচ্ছে একটা যেটা বললে, এটা একটা ভালো রকম পয়েন্ট বললে, যে কেন্দ্র রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক, যে কেন্দ্র রাজ্যকে কত টাকা দেবে, ঠিক আছে, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে ফাইন্যান্স কমিশনের ওপর। এছাড়া আরো সমস্ত কিছু, যে আমাদের যে ট্যাক্স, এই যে ট্যাক্স দেখবে যে আমাদের বলা হয় যে 2,40,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স মুকুব, বা আমাদের যে স্যালারি, এই যে ডিএ যে বাড়ানো হয়, এগুলো ফাইন্যান্স কমিশন যে রিপোর্ট দেবে তার ভিত্তিতেই কিন্তু ডিএ বাড়ানো বা এই সমস্ত কিছু হয়। বা এবারে বাজেটে আমাদের কত টাকা ইনক্রিজ করা হবে, বা বাজেটের যে হিসাব, মানে বাজেটের সময় যে হিসাব, মানে হিসাব বলবো না, ঠিক কি রকম বাজেট হওয়া উচিত, সেটা কিন্তু ফাইন্যান্স কমিশনের উপরের ভিত্তি করেই করা হয়। কিন্তু ফাইন্যান্স কমিশন কিন্তু 5 বছরের জন্য গঠন হয়, প্রত্যেক বছর বাজেটের জন্য নয়, কিন্তু 5 বছরের জন্য ফাইন্যান্স কমিশন গঠন হয়, এবং তার রিপোর্ট পেশ যখন হয় তারপর সেই অনুযায়ী বাজেটের করে আমাদের ডিসাইড করা। এই জন্য প্রত্যেক বছর হিউজ চেঞ্জ হয় না, বা ডিএ বলো টিএ বলো প্রচুর কিন্তু হয় না। যখন ফাইন্যান্স কমিশন বসে তখনই কিন্তু ডিএ বা স্যালারি ইনক্রিজ হয়, নাহলে এমনি জেনারেল তো বাড়তেই থাকে। ফাইন্যান্স কমিশন যদি রিক্রুট করে পরের বছর বাড়তেও পারে, এই আমার কমতেও পারে, কমে না, জেনারেলি কমে না, তার কারণ মুদ্রাস্ফীতির একটা ব্যাপার থাকে। তো এই ফাইন্যান্স কমিশন এই কাজটি করে থাকে। ওকে, এছাড়া প্রথমবার কি হয়, চালু করা হয় ভারতে এস্টেট ডিউটি। এবার বলবে স্যার স্টেট ডিউটি, এস্টেট নয়, সেই স্কুলের মতো ব্যাপার, তাই তো? নাকি এস্টেট ডিউটি কথাটা ঠিকই লিখলো? এস্টেট ডিউটি কি? এস্টেট মানে তো সম্পত্তি। ভেরি গুড। প্রথম সম্পদ কর চালু করা হয়, ঠিক আছে, প্রথম সম্পদ কর, কানে লাগবে কিন্তু একদম বাস্তব কথা। প্রথম সম্পদ কর চালু করা হয় 1953 সালে ভারতের প্রথম সম্পদ কর চালু করা হয়। তোমরা একটা জিনিস হয়তো দেখেছো কি দেখোনি জানি না, এগুলো জিনিসগুলো তোমরা দেখো না। সেদিন আমি ফেসবুকে হঠাৎ করে একটা জিনিস দেখছিলাম, সেখানে ওই যে বোট কোম্পানির যে ফাউন্ডার রয়েছে, সে একটা জায়গায় এসেছিল, দিয়ে বলছে, এটা তোমাদের একটা মানে জেনারেল একটা কথা বলছি, মানে এইরকম ব্যাপারটা না, এই সম্পর্কে আমি একটা কথা বলছি। ওখানে তিনি বলেছেন যে আমি যখন বোট তৈরি করেছিলাম তখন এবার মানে সমস্ত কাজ মোটামুটি কম বেশি চলছিল। তখন আমি একদিন দেখলাম যে আমার যে টেকনিক্যাল টিম, যারা মানে টেক টিম থাকে, তারা কি করছে, একটা পোস্ট করেছে, টুইটারে একটা পোস্ট করেছে, সেখানে হচ্ছে লিখেছে যে করেছে ফ্রাইডে কথাটা স্পেলিং ভুল লিখেছে। তখন বলে আমি ফোন করে জানালাম যে আরে তোমরা হচ্ছে স্পেলিংটা ভুল লিখেছো, এটা ঠিক করো। তখন সে বললো আপনি তৈরি করেছেন, আপনি আপনার দিকটা দেখুন, মার্কেটিংটা আমরা বুঝে নেব। কি বুঝলে? কিছু বুঝলে? কথাটা বুঝলে? ওটা কিন্তু ভুল লেখেনি, দ্যাট ইজ ইচ্ছাকৃত ভুল। দেখবে যখন কোনো জিনিস ভুল হয় সেটা বেশি কি হয়, সেটা বেশি পপুলার হয়। ভাইরাল হয়, বুঝতে পারলে? সেই ভাইরাল থেকে প্রমোশন হয়। মাথায় ঢুকলো? তার মানে একটু খেয়াল রাখবে, জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবে, মাথায় রাখবে এই জিনিসগুলো, কিন্তু যেই জায়গাগুলো একটু অন্যরকম লাগবে সেই জায়গাগুলোর ফোকাস রাখবে। এস্টেট ডিউটি,
এবার দেখো এই সময় কি হলো, প্রথমবার তৈরি করা হলো আমাদের যে গ্রামীণ এবং ক্ষুদ্র কমিটি, গ্রামীণ শিল্প যেসব, যেহেতু এগ্রিকালচারের উপর বেস করা হলো, জলসেচের উপর ভিত্তি করা হলো, এই জন্য প্রথমবার কি করা হলো, গ্রামীণ ও ক্ষুদ্র শিল্প, যেসব গ্রামীণ শিল্প এবং ক্ষুদ্র শিল্পগুলো রয়েছে, গ্রামীণ শিল্প এবং ক্ষুদ্র শিল্পের ডেভেলপমেন্টের জন্য, গ্রামীণ শিল্প ক্ষুদ্র শিল্পকে ইংলিশে আমরা কি বলি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি। ওকে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলি। তাহলে এই স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য একটা কমিটি গঠন করা হলো, খুব ইম্পর্টেন্ট। সেই কমিটি দিয়ে নামটা দিয়ে আমাদের কোশ্চেন আসে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল, তার নাম কি ছিল? পারবে? তার নাম ছিল কারভে কমিটি। তার নাম ছিল কারভে কমিটি। কারভে কমিটি। ওকে, KARVE, কারভে কমিটি। এটা গঠন করা হয়েছিল বলবেন 1955 সালে তৈরি করা হয়েছিল কারভে কমিটি। কিসের জন্য? গ্রামীণ এবং ক্ষুদ্র শিল্পের উন্নতির জন্য গঠন করা হয়েছিল কারভে কমিটি। 1955 নামটা আমি মেনশন করলাম, প্রত্যেকে নোট ডাউন করবে। কারভে কমিটি গঠন করা হয় 1955 সালে গ্রামীণ এবং ক্ষুদ্র শিল্পের উন্নতির জন্য। ওকে, লাস্ট অফ অল ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে প্রথমবার গঠিত হলো আমাদের ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউজিসি গঠন করা হলো কবে? 1956 সালে, 1956-এ ইউজিসি গঠন করা হলো, যেটা আমাদের কলেজকে অ্যাপ্রুভ দিয়ে থাকে, বিভিন্ন কলেজকে অ্যাপ্রুভ দিয়ে থাকে কে? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি। ইউজিসি গঠন করা হয় 1956 সালে। এবং এই যে ডেভেলপমেন্টটা ছিল, এই যে পরিকল্পনাটা ছিল, এটা ছিল একটা সাকসেসফুল, এটা ছিল একটা সাকসেসফুল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সফল হয়েছিল। মানে যতটা আমাদের টার্গেট ছিল ততটা আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম। এটা ছিল আমাদের একটা সফল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, আশা করি এতটা প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো। স্যার বলো। স্যার আগের পেজটা একবার দেখান, একটা স্ক্রিনশট নেবো, একটা লাইন লেখা হয়নি। ভেরি গুড, লিখে নাও। স্যার এই পরিকল্পনাগুলোকে কি এই প্রথম পরিকল্পনা, দ্বিতীয় পরিকল্পনা এইভাবেই আছে, না কোনো নাম আছে না, না, প্রত্যেকটা? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল এইরকম ভাবেই কোশ্চেন আসবে। শুধু নাম বলতে এই মডেলগুলো হিসাবে কোশ্চেন এসে থাকে, কোন মডেলের উপর ভিত্তি করে। ওকে, ওকে স্যার। দেখো প্রত্যেকে লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, টোটাল কটা ছিল? টোটাল 14টা ছিল। ঠিক আছে, বলবে স্যার 14টাই পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে, কিন্তু তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জানতে হবে। প্রথম দিন বলে এতটা একটু আমি ভেঙে ভেঙে বললাম, এত কিছু বললাম, এর পরেরগুলো আমাদের খুব তাড়াতাড়ি হয়েছে। ওকে, তাহলে এতটাই আজকে থাকুক। সেকেন্ডটা আমরা পরের দিন করবো না? সেকেন্ড করবে? না স্যার, আজকে না। এটুকুই থাক। না হয়ে গেছে স্যার না? আজকে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা অবধি করলাম। তোমরা এতটা অবধি একটু ভালো করে পড়বে, সালগুলো ভালো করে করবে। আমরা কিন্তু কমপ্লিট হওয়ার পরে এমসিকিউ ডিসকাস করব। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী নিজেদের রেডি রাখবে। আমরা কিন্তু পরের দিন নয়, প্ল্যানিংটা কমপ্লিট হওয়ার পরে আমি ডিসকাস করবো এমসিকিউ গুলো। তোমরা কিন্তু একটু ভালো করে জিনিসটা রিভিশন করবে, যে কোনটা কবে হয়েছিল, কি হয়েছিল, কত সালে গঠিত হয়েছিল, এগুলো কিন্তু আমাদের কোশ্চেন লাগবে। ওকে।